ওকে, আমরা শুরু করি। আমরা ব্রেকের পরের সেশন, মর্নিং ব্রেকের পরের সেশন। ওকে, হ্যাঁ, কোশ্চেন করতে পারেন এখন। হ্যাঁ ভাইয়া, ওই আপনি যে পেশেন্ট এইজ দিয়ে যেটা লিখলেন লেস দেন দিয়ে, তো এইটা মানে আপনি একটু প্রিন্ট করবেন আপনারটা? এটা হ্যাঁ, প্রিন্ট হচ্ছে না কেন? তাহলে ভেরি গুড কোশ্চেন। কে বলতে পারবে প্রিন্ট হচ্ছে না কেন? Patient age is equal to 12, that's why. তাহলে আমি যদি পেশেন্ট এইজ কে তার এটা ভ্যালু কি দিয়ে মানে রিপ্লেস করি, কন্ডিশনের কারণে হচ্ছে? হ্যাঁ, আমি এক কাজ করি, এইটাকে বলতে পেশেন্ট হবে। এইজ এর ভ্যালুটাকে রিপ্লেস করি তার 12 ভ্যালু এর দিয়ে। নিচে হতে হবে, রাইট? হ্যাঁ, ভ্যালু দিয়ে এই ভ্যারিয়েবলটাকে রিপ্লেস করি। এটা ভ্যারিয়েবল না, পেশেন্ট এজ ভ্যারিয়েবল। এটার ভ্যালু কত? 12। আমি লিখলাম 12। 12 ইজ লেস দেন 12। এটা কি ট্রু নাকি ফলস? এখানে লেস দেন ইকুয়াল টু False হয়। যদি ফলস হয় তাহলে হবে না। এই স্টেটমেন্ট রান করবে? হবে না। না, আচ্ছা ভাই, এখানে যদি আমি Very good question. হ্যাঁ, বলেন। পেশেন্টের এজটা 12 এর কম দেই, কারণ এখানে তো আপনাকে বলছে লেস দেন। ইয়েস, এখন কি হবে? print হবে। এখন প্রিন্ট হবে। 11 ইজ লেস দেন 12। এটা ট্রু, তাহলে প্রিন্ট হবে। দেখি, একজন বলতেছিলেন কোশ্চেন, বলেন আবার। তাহলে কি আমার যদি এখন 12 প্রিন্ট করতে হয় তাহলে অন্য কন্ডিশন ইউজ করতে হবে, লাইক লেস দেন ইকুয়াল টুটা করতে হবে? হ্যাঁ, যদি আমি চাই, মানে রিকোয়ারমেন্টে কি আছে? লেস দেন। যদি রিকোয়ারমেন্ট আমি চেঞ্জ করি, ইফ এইজ ইজ লেস দেন অর ইকুয়াল 12, দেন প্রিন্ট বেবি। যদি রিকোয়ারমেন্টে এটা থাকে তাহলে কি লিখবো এখানে? লেস দেন ইকুয়াল। এইভাবে লিখবো, এইভাবে, নাকি লেস দেন আগে ইকুয়াল পরে? লেস দেন আগে হবে। কারণ আমরা যেভাবে বলি ওইভাবেই তো করতে হবে, লেস দেন ইকুয়াল, রাইট? দুইটা ইকুয়াল সাইন আসবে না? না, এটা না, less than equal. দুইটা ইকুয়াল সাইন হলো ইকুয়াল। আমরা আবার যাই, আমাদের যে 6টা, এটা হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল, আর এটা হলো নট ইকুয়াল। এটা হলো লেস দেন ইকুয়াল আর গ্রেটার দেন ইকুয়াল। লেস দেন, গ্রেটার দেন, টোটাল কয়টা? 6টা। 6 কম্পারিজন অপারেটর। 6 কম্পারিজন অপারেটর। আরেকটা কোশ্চেন হচ্ছিল আমার, জাভা কখনোই ফলস স্টেটমেন্ট রান করবে না। হ্যাঁ, জাভা কখনোই কন্ডিশন যদি ফলস হয়, তাহলে নেভার এভার এই স্টেটমেন্টকে এক্সিকিউট করবে। নেভার এভার। ওকে, ভাইয়া, এই কারণেই কি 12 দেওয়ার কারণে এটা প্রিন্ট হচ্ছিল না, যেহেতু আমাদের কন্ডিশন ছিল লেস দেন 12? কারেক্ট। যেহেতু আমাদের কন্ডিশনে ছিল অনলি লেস দেন 12, অর ইকুয়াল ছিল না, আর যেহেতু আমার পেশেন্ট এইজ হচ্ছে 12 আর আমার কন্ডিশন হচ্ছে লেস দেন 12, সো 12 ইজ লেস দেন 12, এটা কখনোই ট্রু হবে না, অলওয়েজ ফলস। ফলস হলে এই স্টেটমেন্ট রান করবে না, নেভার এভার। বিলাল ভাই, জি, আপনি যে ইনলাইন কমেন্টস গুলো লিখছেন, রাইট? এগুলো তো আমাদের মেন্টাল নোট, কারেক্ট? আমরা যখন প্রজেক্ট করব তখন কি এগুলো দিতে হবে, লিখতে হবে? না, এগুলি লিখতে হবে না, তবে কমেন্টস যত বেশি লেখা যায় ততই ভালো। আমার এই প্রোগ্রামটা যদি আমি 20 দিন পরে দেখি, 2 সপ্তাহ পরে দেখি, যদি কোনো ইনলাইন কমেন্ট না থাকে, এটা কেন জন্য লিখছিলাম, ও আচ্ছা, এটা একটা রিকোয়ারমেন্ট ছিল, ওইটা ব্রেন থেকে আনতে গেলে অথবা অন্য জায়গা থেকে আনতে গেলে সময় লাগবে না, সময় নষ্ট হবে না। এখানে ইনলাইন কমেন্টস অ্যাজ মাচ অ্যাজ পসিবল দেওয়াটা ভালো। হ্যাঁ, আমরা কি জবে গিয়েও এরকম ইনলাইন কমেন্টস লিখবো? হ্যাঁ, ইনলাইন কমেন্টস লেখার টেন্ডেন্সি থাকা ভালো, লাইফকে ইজি করে ইনলাইন কমেন্টস। আপনার প্রোগ্রাম যখন আরেকজন দেখবে, আপনার ধরেন 3 জন আছেন আপনাদের টিমে, একজনের প্রোগ্রাম একজনে দেখতে পারে, সে যদি কোনো কারণে প্রোগ্রামটা ওপেন করে, ও সে এটা কেন করলো, ও আচ্ছা, এটা রিকোয়ারমেন্ট ছিল, এটা ও ওকে, তাহলে এটা এই কারণে সে করছে। এটা শুধু এরকম কিছু দেখলে তো কিছুই বুঝবে না, ও এটা কেন আর এটা কেন, এখানে তো নাম্বার, এখানে 2 আর এখানে বেবি কেন। যদি রিকমেন্ড দেখে তাহলে ইজি, আপনার জন্য ইজি, আরেকজনের জন্য ইজি। সো ইনলাইন কমেন্টস খুবই জরুরি, এজ মাচ এজ পসিবল কমেন্টস লিখবেন।
এবং ডিটেইল কমেন্ট লিখবেন। কমেন্ট লিখতে কোনো সংকেত ইউজ করবেন না। যেমন আমি বলতে পারি ইফ লেস অর ইকুয়াল, এরকম সংক্ষেপও করবেন না, ইয়ে করবেন, ডিটেইল কমেন্ট লিখবেন, যতটুকু পারেন ডিটেইল লিখবেন। ওটা আমরা সামনে আরো দেখবো ইনলাইন কমেন্টস এর কাজগুলি। তো এখন আজকের ক্লাসের যে এটা আমরা কন্ডিশনটা বুঝলাম। কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে কম্পেয়ারিং এ ভেরিয়েবল উইথ এ ভ্যালু। অলওয়েজ আমরা কম্পেয়ার করি, একটা ভেরিয়েবলের সাথে একটা ভ্যালুকে দিয়ে কম্পেয়ার করি। কম্পেয়ারের মাধ্যমে অপারেটর হিসাবে আমরা ইকুয়াল সাইন দিতে পারি। মানে এইখানে যেই অপারেটর ইউজ করতে বলতেছে, ইফ নাম্বার ভ্যালু ইজ 1, এটার আরেকটা সিনোনিম হচ্ছে ইফ নাম্বার ভ্যালু ইজ ইকুয়াল টু 1, রাইট? আমরা এটাকে সংক্ষেপ করি, যদি নাম্বারটা 1 হয়, ইফ নাম্বার ইজ 1, দেন এটা, তাই না? তো এখানে ইকুয়াল না, এইটার মধ্যে কি আছে? ইকুয়াল, ভিতরে ইকুয়াল আছে না? ইফ এজ ইজ মোর দেন, আমি লেস দেন নিলাম, মোর দেন দিলাম, অথবা এজ ভ্যালু ইজ স্মলার দেন, এজ ইজ স্মলার দেন, এখন কোন অপারেটর ইউজ করবেন? স্মলার দেন, এটা ইউজ করা যাবে? জি একজন জি, একজন না, তাহলে কোনটা নিব? Less than নিব না, নিব না জি, অলমোস্ট একই না ভাইয়া? হ্যাঁ। স্মলার দেন সাইন কি? মানে স্মলার দেন হিসেবে আমি কি এটাকে বুঝাইতে পারবো? না জি। না না, হ্যাঁ পারবেন। তিনবার না। জি বে, জি বে, এইজ ইজ স্মলার দেন মানে এইজ 12 এর চেয়ে ছোট, এমন একটা সাইন বসাইতে চাচ্ছি। less than, লেস দেন হবে আর কি বে? লেস দেন, তাহলে কি লিখবো এখানে? less than হবে। লেস দেন তাহলে মানে Less না, equal. আমি রিকোয়ারমেন্টের কথা বলতেছি না। রিকোয়ারমেন্ট তো মানুষ যেভাবে বুঝাইতে পারে। রিকোয়ারমেন্ট বাংলায় রিকোয়ারমেন্ট দিল, জো বাংলাদেশি, হ্যাঁ আপনাকে বাংলায় বলে দিল। যদি এইজের ভ্যালু যদি 12 ছোট হয়, তাহলে বাংলায় বললো আপনাকে, তাহলে এখানে কি দিবেন? চেঞ্জ হবে কোনো? না ভাই, সেম থিং। সেম থিং। 12 ছোট হলে মানে 12 মোর, স্মলার দেন, লেস দেন, এগুলো তো সব সেমই, সিনোনিম। বাট অ্যাপ্রোপ্রিয়েট এটা হচ্ছে লেস দেন, গ্রেটার দেন। অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, অর গ্রেটার দেন ইকুয়াল। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ইকুয়াল, নট ইকুয়াল, নট ইকুয়াল মানে এক্সক্লামেশন সাইন। হ্যাঁ, ওকে। এবার আসেন জোর রিকোয়ারমেন্ট গুলি আর কি কি, কারণ আমরা জানি জো খুবই রিকোয়ারমেন্ট, মাথায় খালি রিকোয়ারমেন্ট ঘুরে। আমি একটা ক্লাস তৈরি করি, নিউ ক্লাস, ইফ, ক্লাসের নাম কন্ডিশন অ্যাডভান্স। এই ক্লাসটা আমি এখানে আনলাম। আগের ক্লাস থেকে আমি শুধু জোর রিকোয়ারমেন্টটা আমি খালি কপি করে আনলাম, কপি। এটা আমার নতুন ক্লাস, নতুন ক্লাসের মধ্যে আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে আমি পেস্ট করে দিলাম। এটা হচ্ছে জোর রিকোয়ারমেন্ট, আর এটা হচ্ছে মেইন, আর এটা হচ্ছে আমার ক্লাস। আর দেখেন এখানে ইনডেন্ট মেইন মেথডের আন্ডারে তো এটার একটা ট্যাব, কিন্তু এখানে আবার মাল্টিপল ট্যাব চলে আসলো কেন? এটা তো ঠিক না। তাহলে আমি কি করতে পারি? ব্যাক স্পেস দিলাম, দুইটা ঠিক হলো। কিন্তু একই সাথে যদি সবগুলিকে আনতে চাই, তাহলে সব লাইন সিলেক্ট করে ট্যাব দিলে কোন দিকে যাবে? ডানে যাবে না বামে যাবে? ট্যাব দিলে ডান দিকে যাবে। ডানে যাবে। তাহলে তো উল্টা দিকে গেল। আমি তো পিছনের দিকে নিতে চাই, তাহলে শিফট ধরে রেখে ট্যাব দিলাম, তাহলে উল্টা দিকে যাবে। শিফট ট্যাব, উল্টা দিকে, ওকে গেল উল্টা দিকে। ওকে, আমার আর এইটার দরকার নেই, এই এটা সেভ করলাম। আগের প্রোগ্রাম ক্লোজ। এখন নতুন প্রোগ্রাম, নতুন মানে আগের যেটা ছিল ওইটাই আমরা সামনে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন জো বললো ওকে ফাইন, এটা তো হয়েছে। কিন্তু আমার রিকোয়ারমেন্টে আরো কিছু আছে। রিকোয়ারমেন্টে ইফ নাম্বার ভ্যালু ইজ 3 দেন প্রিন্ট 3। আমাকে কে হেল্প করবেন? একদম 100% ঠিক থাকলে, আপনি যদি অ্যান্সারটা জানেন 100%, তাহলে এখন কথা বলেন না, অন্যরা কেউ বলুক, যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে এখনো। বুঝিনি ভাই কি বলছেন? আমার রিকোয়ারমেন্টে চেঞ্জ হয়েছে, আরেকটা রিকোয়ারমেন্ট অ্যাড হয়েছে এখানে, এই যে 9 নাম্বার লাইনে। জি, এতক্ষণ তো এইটুকু ছিল 9 নাম্বার ছাড়া, মানে রিকোয়ারমেন্ট ছিল এইটা এতক্ষণ। আমার প্রোগ্রাম ডান,
ওয়ান হলে ওয়ান প্রিন্ট হয়, নাম্বার ভ্যালু যদি টু হয় তাহলে টু প্রিন্ট হয় শুধুমাত্র। এখন রিকোয়ারমেন্টে একটু চেঞ্জ হয়েছে, কি এটা ইফ নাম্বার ইজ 3 দেন প্রিন্ট কনসোল 3। তাহলে কি করব? ভেরিয়েবল নাম্বারটা চেঞ্জ করে দিব, ভেরিয়েবল ভ্যালুটা। ভ্যালুটা দিলাম চেঞ্জ করে, হ্যাঁ ওটা 3 দিয়ে, তারপর ইফ নাম্বার ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু 3। যখনই কোনো রিকোয়ারমেন্ট আসবে, আচ্ছা যখনই কোনো রিকোয়ারমেন্ট আসবে, রিকোয়ারমেন্টটাকে আমরা আগে ফুলফিল করি। রিকোয়ারমেন্টে কি আছে? ইফ নাম্বার ভ্যালু ইজ 3 দেন প্রিন্ট ইন কনসোল 3। প্রিন্ট ইন কনসোল 3 এটা তো একটা ইজি জব, আর এটা একটা জব, আর এটা আরেকটা জব। তাহলে এই পুরো রিকোয়ারমেন্টটাকে আমি ভাগ করে ফেলি দুই ভাগে, প্রিন্ট ইন কনসোল 3 এটাকে করি। ওকে, সো সিস্টেম ডট আউট SYSO কন্ট্রোল স্পেস দিলাম 3 ডাবল কোড 3, রাইট? প্রিন্ট 3 হইলো, বাট এটাকে অলওয়েজ প্রিন্ট 3 করবে নাকি এই কন্ডিশনে? এই কন্ডিশনে এই কন্ডিশনে। তাহলে আমি এই কন্ডিশন হলে আমি তাহলে এখানে কি লিখবো? ইফ if লিখবেন ইফ then Number. parenthesis number প্যারেনথেসিস, ওকে, নাম্বার নাম্বার ডাবল And ইকুয়াল 3 হবে। operate এক্সেলেন্ট। parenthesis এখন 3 দিলে কি প্রিন্ট হবে? 3 প্রিন্ট হবে 2 দিলে না, 2টা হবে, মানে কি হবে? ওই যে না এটা এই কন্ডিশনে হচ্ছে না। ভেরিয়েবল হ্যাঁ। ভ্যালু যা দিব হ্যাঁ, তাই তাহলে 2 হবে। হলে কি হবে? 2 হলে 2 নাম্বার হলে যে নাম্বার ইকুয়াল 2 দিতে হবে। ওকে, সো 2 1 দিলে 1 দিলে 14 নাম্বারটা 14 লাইনটা প্রিন্ট হবে। না, তাহলে তো এই যে লাস্ট যে কন্ডিশন দিয়েছেন 3 দেন প্রিন্ট ইন কনসোল 3, এই কন্ডিশনে অনলি 3 হবে। তো এই 1 দিলে নাম্বারের ভ্যালু কত হবে? 1 আচ্ছা, হবে। এবার হবে। এবার আমরা এক্সিকিউট করি। প্রথমে এটা এক্সিকিউট করলো, বক্স তৈরি করলো, ভ্যারিয়েবলের মধ্যে 1 অ্যাসাইন করলো। এবার 14 নাম্বার লাইন এক্সিকিউট করি। নাম্বারের ভ্যালু হচ্ছে 1 হলে এটা কি হবে? ট্রু হবে। ট্রু 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 হলে কি স্টেটমেন্ট রান করবে? Yes. হ্যাঁ, Execute রান করবে। করবে। করলো, ওকে ফাইন, 1 হইলো। তারপরে এইবার সেকেন্ড ইফ স্টেটমেন্ট, এটা কি রান করলো? না, False. নাম্বারের ভ্যালু হলো 1 হলে কি হবে? False. রান করবে ফলস না, হবে। false। ফলস হলে রান করবে? করবে না। না। এটা নাম্বারের ভ্যালু False. হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 3, False. তাহলে কি হবে? False. ফলস হবে। দুইটা ফলস হয়ে গেলো, মানে 1 ট্রু হয়েছে, তাহলে 2 আর 3 রান করবে না, শুধু 1 রান করবে। এটা ফলস হয়েছে, এটা রান করবে না। এটা ফলস হয়েছে, এটা রান করবে না। এটা ট্রু হয়েছে, এটা রান করবে। এইভাবে আমরা কন্ডিশন লিখি। আচ্ছা, এটা যদি বুঝেন তাহলে এখন ক্লাস কুইজ করেন। রিকোয়ারমেন্ট, জোর রিকোয়ারমেন্টের শেষ নাই। জো আরেকটা রিকোয়ারমেন্ট দিল, রাইট এ প্রোগ্রাম দ্যাট ক্যান ডু ইফ এজ ইজ if value of v is 11 then print 11. Write a program that can do this thing. এই রিকোয়ারমেন্টের মধ্যে রাইট এ প্রোগ্রাম, এটা লেখা যে কথা, না লেখা একই কথা। হ্যাঁ, তাহলে ভ্যালু অফ ভি, এখানে ভ্যারিয়েবল কোনটা? ভ্যারিয়েবল ভ্যারিয়েবল বি। ভি। আচ্ছা, এখানে তো রিকোয়ারমেন্ট, এটা রিকোয়ারমেন্ট থেকে আমি রিকোয়ারমেন্টকে ডিভাইড করি, ডিভাইড এন্ড কনকার এই প্রসেস আগাই। প্রিন্ট 11 আর বাকি হলো এটা। তাহলে প্রিন্ট আগে করি 11 প্রিন্ট করব কিভাবে? আগে এই কাজটা করি, প্রিন্ট 11 একটা সোর্স কোড। হ্যাঁ, তাহলে কি লিখবো? সিস্টেম সিসো সিস্টেম ডট আউট মানে সিসো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সিসো, দেন কন্ট্রোল স্পেস কন্ট্রোলার, parenthesis 11 তারপরে আপনি যে 11 দেন ডাবল কোটেশনে 11। হ্যাঁ। বাট এটা এক্সিকিউট হবে কখন? যখন আমরা একটা উইদাউট কন্ডিশন, উইদাউট কন্ডিশন। when v equals to 11 when v is equal to 11 এরকম বলবো? নো, না তাহলে? এটা হলো লাইক বলার জন্য, বাট আচ্ছা, রাইট, v equals to 11 মানে কি? ইফ, ইয়েস, এটা তো ভি ইকুয়াল 11 ই হবে। হ্যাঁ, তাহলে না, না। ভি ইকুয়াল, আচ্ছা আপনি বলছেন ভি ইকুয়াল, আমি বললাম ভি ইকুয়াল প্যারেন্থেসিস মধ্যে
ভি ডাবল প্যারেন্থেসিস equal হবে হবে। হবে ডাবল ইকুয়ালটা হচ্ছে জাভার ইকুয়াল, ওকে ফাইন। আর প্যারেন্থেসিস হবে ইয়েস হবে। এখন সে বলতেছে কি ভি, বলতেছে ভি তো কোনো রিজলভ করতেছে না ভ্যারিয়েবল হিসেবে, ভি দিতে হবে int ভি। হ্যাঁ, আমাদের কি ইন্টিজার ধরে নিতে হবে না ভি কে? হ্যাঁ ধরে নিতে হবে, মানে বক্স ডিক্লেয়ার ক্রিয়েট করতে হবে, করে দিই। তাহলে ডিক্লেয়ার করতে হবে, এটা বলবেন int ভি। তারপর তারপরে যে আপনি 11 11 11 কি করব, ভি v equals to 11 ভি ইকুয়ালস টু 11 ইকুয়ালস না ভি অ্যাসাইন্স 11 অ্যাসাইন, এটা ইকুয়াল না, বলবেন অ্যাসাইন। অ্যাসাইন আমরা যা বলবো লিখবো ওইটা যাতে ঠিক মতো বলি, এখন উল্টাটা যেটা, প্রিন্ট হবে হ্যাঁ। ঠিক মতো। এটা কিন্তু ভি ইকুয়াল টু 11 কখনোই বলা যাবে না, এইটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 11। এটাকে আমরা কি বলি, অ্যাসাইনমেন্ট 11 অ্যাসাইন্স to variable. ভি ভেরিয়েবলটা কি কেস সেনসিটিভ? ইফ মানে আমরা 11 যদি is assigned to To v, variable. এটা হলো লম্বা ভাবে বললে। আর যদি শর্টকাট বলি v assigns 11, এটা শর্টকাট, এটা গ্রামার ফলো করে না, কিন্তু এটা হলো ফুল গ্রামার ফলো করে, কিন্তু এত বড় লম্বা করে আমরা এখন শেখার জন্য বলতেছি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে বলি v assigns 11, v assigns, এটা মেমোরাইজ করে ফেলুন তো, এই দুটোটাই ঠিক আছে, যেটা যেভাবে বলেন। লম্বা ভাবে যদি ডিটেইল ভাবে বলতে চান তাহলে এটা মেমোরাইজ করতে কত মিনিট লাগবে? মেমোরাইজড হয়ে গেছে। হয়ে গেছে, ওকে এক্সেলেন্ট, ভেরি গুড। ভাই পরে দিয়ে আর কি ধরেন যদি থাকে রোমে, বুঝছেন? হ্যাঁ, এই যে এইটা লং টার্ম মেমোরিতে থাকার জন্য 2018 এর, আমি যদি একজনকে বলি আচ্ছা বলেন তো 2018 এ এমন কি ইভেন্ট ঘটছে আপনার এতে মনে আছে এখনো? কয়টা ইভেন্ট বলতে পারবেন? এই 2টা 3টা 4টা, তাই না? মানে হাতে গুনতে পারবেন ইভেন্ট গুলি মনে আছে, তাই না? 2018 এর, কিন্তু আসলে কি 2018 এ আপনার কি এই কয়েকটা ইভেন্টই হয়েছে যেটা নাকি বলতে পারতেছেন? আরো কত শত ইভেন্ট হয়ে গেছে না? আপনি একটা হাইওয়ের মধ্যে 1 ঘন্টার জামে ছিলেন, মনে নাই? ভাইয়া 19 এরটা ভালো বলা যাবে, কোভিড এর কথা। হ্যাঁ হ্যাঁ, কারণ অনেক সবাই ইভেন্টের বাসায় কথাই ছিল। মনে নাই। আচ্ছা 2018 এর কোন ইভেন্ট গুলি মনে আছে এবং কেন মনে আছে? আমাদের নেক্সট ক্লাসে একজন ডাক্তারকে আমি ইনভাইট করছি, গতকালকে তার সাথে দেখা, মানে সে ব্রেনের মেমোরিকে কিভাবে স্টিমুলেট করে, কিভাবে লং টার্ম ব্রেনে রাখে, এই ব্যাপারে সে আমার সামনে প্রায় 5-10 মিনিটের একটা লেকচার দিল। আমি খুবই ইমপ্রেসড। হ্যাঁ, সবই খুবই সাইন্টিফিক। আমাদের ব্রেনে 3 ধরনের মাইন্ড আছে, একটা হলো কনসিয়াস, সাবকনসিয়াস, আর একটা হলো আনকনসিয়াস। এই 3 ধরনের, যারা এই 3 ধরনের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে ওরা ওরা খুব ভালো করতে পারে, সাকসেস করতে পারে, যে কোনো কাজ ধরলেই ওরা সাকসেস করে। এখন আমাদের একটা কমন প্রবলেম হলো আমাদের মনে থাকে না। তো আমি ওনাকে ইনভাইট করছি নেক্সট ক্লাসেও, খুব সম্ভবত আমি হয়তো ½ an hour একটা সেশন দিব ওনাকে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, সবার জন্য ইম্পর্টেন্ট। হয়তো ক্লাসের শেষের দিকে, ব্রেকের পরে, লাঞ্চ ব্রেকের পরে হয়তো ওনাকে দেখি ওনার অ্যাভেলেবিলিটি কেমন। তো এখন 2018 এর আপনার কি কি মনে আছে, কি কি মনে নাই? এখন যেগুলি মনে আছে এগুলি কেন মনে আছে, আর অন্যগুলি কেন মনে নাই? কোনগুলি মনে আছে? হ্যাঁ বলেন কি? জি ভাই, যে সব ঘটনাগুলো বেসিক্যালি আমাদের মনে থাকে, এগুলো ধরেন কোন একটা, ধরেন আপনার ইমোশনের সাথে খেলছিল, যেমন ধরেন আপনার Emotion. একটা ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা ধরেন আপনার ব্রেনে খুবই আঘাত করছিল, বা হিট আপনার করছে, রাইট? এক্সেলেন্ট, ভেরি গুড। এই তো আপনি তো অ্যান্সার দেখি জানেন। হ্যাঁ, মানে অলমোস্ট সবাই জানেন এই অ্যান্সার গুলি, যেটা নাকি খুব ইমোশনালি আপনাকে হিট করছে, খারাপ হোক ভালো হোক, যেটাই খুব সাকসেস হয়েছেন, একটা বিশাল কিছু একটা পাইছেন, ওই ইভেন্টটা মনে আছে। কিন্তু জাভার মধ্যে এই লং টার্ম মেমোরিতে রাখার মতো হ্যাঁ কোনো কিছুই নাই। হ্যাঁ, আমার প্রোগ্রামটা ভালো লাগে ইফ কন্ডিশন এরকম, কিন্তু এটা যদি 1 সপ্তাহ না করি আমি ভুলে যাব। ও ট্রু হলে যেন কি হয়, ট্রু হলে কি এক্সিকিউট করে নাকি এক্সিকিউট করে না, এরকম এরকম ভাবে ভুলে যাব। এইটাকে লং টার্ম মেমোরিতে রাখার প্রসেস 2টা। একটা হলো একটা কাজ বারে বারে করা, এমন ভাবে করা যাতে একটু বিরক্তি ফিল আসে, খুব প্রেসার দিতেছে, ও অ্যাসাইনমেন্ট গুলি এত অনেক প্রেসার হইতেছে, একটু মানে
মানে মাইন্ডের মধ্যে একটু ইয়া করা, একটু হিট করা যে কোনো ভাবে। সিনেমাতে দেখেন না যে মাথার মধ্যে একটা হিট হইলেই সবকিছু মনে পড়ে যায়, তাহলে সবাই হিট করেন না ওইভাবে। হ্যাঁ, কিন্তু কিন্তু আসলে লিটারেলি কিন্তু আমরা এইভাবেই শক পাইলে কিংবা খুব আনন্দিত হইলে আমরা এগুলি মনে রাখি। 2018 এর ইভেন্ট গুলি যেগুলি মানে কি মনে আছে আপনার, দেখবেন যে ওগুলি প্রত্যেকটাই কিছু না কিছু ইয়াতে রিলেটেড, এরকম মানে এক্সাইটেড হয়েছেন কিংবা যেগুলো। এখন জাভার মধ্যে এটাকে কিভাবে আমরা ইয়া করবো, এটার এক নম্বরের ওয়ে হলো জাভা অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইয়া করবেন, প্র্যাকটিস করবেন। আমি জানি ক্লাসের মধ্যে সবাই, অলমোস্ট সবাই, মোর দেন 95% সবাই 100% বুঝেই তারপরে যান, আমি জানি। হ্যাঁ, এটাই আপনাদের সবচেয়ে বড় এনিমি, যে ও এটা বুঝে গেছি, দরকার নাই, ঠিক আছে ল্যাপটপটা থাক, ল্যাপটপের জায়গায় সাপোর্ট যতবারই কল করুক, হ্যাঁ কোনো সমস্যা নাই, আমরা নাই মানে মেসেজ সিন করে করে রেখে দিব। হ্যাঁ, আর সাপোর্টে যাওয়ার দরকার নাই, ক্লাসে তো বুঝছি, এটা ইজি জিনিস, নেক্সট ক্লাসে ওইটা পারবো। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, নেক্সট ক্লাসে ওইটা মনে থাকবে। কিন্তু আমাদের তো এই 2 সপ্তাহের ক্লাস না, আমাদের অ্যাটলিস্ট 26 উইক আমাদের ক্লাস হবে, 6 মাস, 1 বছরে 52 সপ্তাহ, 52 উইকসে 1 বছর, আর 26 6 মাস, অ্যাটলিস্ট 26 উইক হবে। মাঝে মাঝে 28 29 হয়ে যায় যখন ঈদের বন্ধ কিংবা অন্য বন্ধ থাকলে অনেক সময় এমনি তো একটা ক্লাস মিস হয়। হ্যাঁ, এর কারণে 2-3টা উইক বেশি ধরে রাখেন, 28 29 উইক। এখন আমি যদি বলি আপনাদের সিলেবাস হচ্ছে, হ্যাঁ এটা আমি বলছিলাম মানে অনেকের সাথেই যখন ফোনে কথা হয়েছে স্টার্টিং এ ইন্ট্রোডাকশন কথাগুলি, তখন অনেকেই বলছিলাম, আমার মনে আছে। ধরেন আমি 26 উইকে 26 কান্ট্রির নাম বলবো। ফার্স্ট উইকে বললাম কানাডা, সেকেন্ড উইক গেল, সেকেন্ড উইকে বলতেছি ইউএসএ, আর আপনি ভাবতেছেন ও এটা কোনো ব্যাপার না, আমি থার্ড উইকে যেটা আসুক এটা মনে রাখবো, কারণ গত সপ্তাহে গেল কানাডা, এরপরের গেল, আজকে গেল ইউএসএ, নেক্সট উইকে দেখি কি হয়, নেক্সট উইকে আমি বললাম মেক্সিকো। আপনি তখনও জিনিসটা সিরিয়াসলি নিলেন না, না এগুলো মনে থাকবে। ফোর্থ উইকে নিলাম সুইডেন। এখন আমি যদি 26 উইকে আসা আমি বলি ঠিক আছে আজকের কান্ট্রির নাম হলো বাংলাদেশ, তাহলে এখন 1 থেকে 25 পর্যন্ত যা যা বলছি বাংলাদেশ সহ, এখন বলেন তো কে পারবেন আর কে পারবেন না, এটা সবাই আপনি বুঝতেছেন। কে পারবেন? যারা পুরো সপ্তাহ এটা নিয়ে কাজ করছেন। হ্যাঁ আমি বুঝছি, কিন্তু তারপর আমি একটু প্র্যাকটিস করতে চাই, প্র্যাকটিসটা হলো মেইন। তো এখন ফ্রন্টাল লোবে ব্রেনের যে অংশে নাকি লং টার্ম মেমোরি স্থির থাকে, ফ্রন্টাল লোবে কোনো একটা ডাটা কিভাবে পাঠাতে হয়, যে ডাটা নাকি কোনো ইমোশন নাই, এটার মধ্যে কোনো ইমোশন আছে, কোনো অ্যাক্সিডেন্ট আছে না, এটা হলো এই যে এটা 6টা লাইন, এটার মধ্যে কোনো ইমোশন নাই, কোনো অ্যাক্সিডেন্ট নাই, কিছু নাই, তাহলে এটার মধ্যে কিভাবে ডাটা পাঠাবেন, এটা কিভাবে লং টার্ম মেমোরিতে সেভ রাখবেন, মানে ফ্রন্টাল লোবে এটা সেভ রাখার জন্য আপনাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে এটা ইয়া করতে হবে। তো এখন আমি নিজে কত সময় পড়তে পারি, নিজে 1 ঘন্টা পড়তে পারি, 1 সপ্তাহে 2 ঘন্টা পড়তে পারি, এরপরে আর পড়ার কিছু থাকে না। কিন্তু তাহলে আমি কেন সাপোর্ট টিমে যাব, কেন গ্রুপ স্টাডিতে যাব? কারণ আমি আরেকজনের সাথে ডিসকাস করার জন্য যাব, আরেকজনের সাথে আমি এটা যত ডিসকাস করব ততই আমার ফ্রন্টাল লোব এরিয়াটা বেশি বেশি করে পড়তে থাকবে। আপনি ধরেন এই ওয়াটার ফসেটের নিচে যদি কোনো থাকে, সিরামিকের কিছু থাকে, কনক্রিটের ঢালাই থাকে, হ্যাঁ অনেক সময় দেখেন না যে টিপ টিপ করে ফোটা পড়তে পড়তে কনক্রিটের ঢালাই হয়ে গেছে, মানে একটা স্থায়ী একটা হয়েছে, ড্যামেজ হয়ে গেছে এখানে, অথবা স্থায়ী ভাবে স্টোর হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এটা ব্রেনের কথাই ধরেন, আপনি যখন ড্রিপিং ওয়াটারের যখন, কিন্তু ওয়াটার দিয়ে কি কনক্রিট হইতে পারে? আপনি 1 বালতি পানি ঢালেন তো কনক্রিটের উপর, কোনো কিছু হবে? 1 ঘন্টা 1 বালতি পানি ঢালেন, কিছু হবে না। যদি 1 সপ্তাহ ধরে ঢালেন, 1 সপ্তাহ ধরে যে পানিটা হয়, তাহলে এখানে এটার মধ্যে একটা স্পট আসবে এবং ব্রেনের মধ্যে এটা স্থায়ীভাবে চলে যাবে। যখন আপনি 1 সপ্তাহ ধরে একজন আরেকজনকে বুঝালেন, আপনি হুট করে গ্রুপের মধ্যে মেসেজ দিলেন, আচ্ছা বলেন তো 6 কম্পারিজন অপারেটর কে জানেন? এটা আপনি জানেন, কিন্তু আপনি এটা বলার দরকার নাই, ডিসকাস করার দরকার নেই ভাবতেছেন, কিন্তু তারপর আপনি বলে দেন
6 কম্পারিজন অপারেটর, এরকম করে যদি পুরো সপ্তাহটা যদি চলে ক্লাস টপিকের উপর থাকবেন, হ্যাঁ পুরো সপ্তাহে যদি ক্লাস টপিকের উপর থাকবেন তাহলে এইটা কখনো ভুলবেন না। যদি 4 মাস পরে একবার ভুলেন, তারপর যদি আবার এটাকে রিকল করেন, তাহলে আরো 8 মাস মনে থাকবে তখন। এটা ভুলবেন দেরিতে, ধরেন 2 মাস পরে ভুলছেন, কিন্তু আবার যদি এটা নিয়ে কেউ আলোচনা করে কিংবা এটা আপনি পড়েন, স্টাডি করেন, আবার রিভিজিট করেন এইটাতে, তখন আরো বেশি সময়ের জন্য মনে থাকবে। হ্যাঁ, এটা কিন্তু সব মানে প্র্যাকটিক্যাল থেকে বলতেছি। তো একটা টপিক মানুষ কতবার ভুলতে পারে? 5-6 বারের বেশি ভুলতে পারে না। একটা টপিক মানুষ কতবার ভুলতে পারে? আমি একবার এক টিচারকে বললাম যে স্যার ব্রড কোশ্চেন গুলো অনেক বড় বড়, এগুলি তো মনে থাকে না। উনি বলে যে 6-7 বার ভুলতে হবে তোমার। তখন আমি প্রথম বুঝি নাই ঘটনাটা কি বলছে। মানে উনি বলতেছে 6-7 বার এটা ভুলে যেতে হবে। মানুষ 6 বার মানে মাল্টিপল টাইম ভুলে কখন? যখন সে মাল্টিপল টাইম মেমোরাইজ করে, তাই না? যতবার ভুলো অতবার শিখবে। না মানে মানুষ মাল্টিপল টাইম কখন ভুলে? যখন সে মাল্টিপল টাইম মেমোরাইজ করবে, তাই না? যতবার শিখবে, যতবার মেমোরাইজ করবে, ততবারই তো সে ভুলবে। তার মানে এই টপিকগুলি বেশ কয়েকবার আপনার ভুলে যেতে হবে। তারপর আবার যখন রিকল করবেন, তখন এটা ফ্রন্টাল লোবে অনেক সময়ের জন্য এটা গেঁথে যাবে, লং টার্ম মেমোরিতে চলে যাবে। 2018 এর যেই স্মৃতিগুলি আপনার মনে আছে এখন, যদি এটা 2032 হয়, আজকে যদি 2032 হয়, 10 বছর 12 বছর আগে, 14 বছর আগের, এটা অনেকগুলি ভুলে যাবেন। 2018 এর 3টা স্মৃতি হয়তো আপনার মনে আছে, মেমোরিতে আছে। এটা 2032 বা আরো 10 বছর পরে আপনি হয়তো একটা মনে থাকবে। এইভাবে মানুষ ভুলে যায় যদি এটার প্র্যাকটিস না করে, চর্চা না করে, ওইটা আবার রিকল না করে ব্রেন থেকে। তো এটার পুরোটাই হচ্ছে রিকলের খেলা। আপনি যতবার এগুলি রিকল করবেন, ততবারই আপনার জন্য ইজি হয়ে যাবে জিনিসগুলি। আর রিকল করলে সবচেয়ে গ্রুপ ডিসকাসের মধ্যে এই টপিকগুলি আনলে সবচেয়ে যেটা হবে, বেনিফিট পাবেন, 6 মাস পরে যখন একই টপিক 6 মাস ধরে আপনি কাউকে শিখাচ্ছেন অথবা কারো কাছ থেকে শিখতেছেন, অথবা আপনি কোনোটাই করতেছেন, আপনি জাস্ট বসে আছেন, একজনকে শিখাচ্ছে, আপনি দেখতেছেন, শুনতেছেন, হ্যাঁ যে কোনো একটাতে থাকেন, সবচেয়ে বেস্ট হলো কাউকে শিখানো, এরপরের বেস্ট হলো কারো কাছ থেকে শিখা, আর থার্ড বেস্ট হলো আপনি ওয়াচ করতেছেন, একজনকে বুঝাচ্ছে, আপনি ওয়াচ করতেছেন। এরকম এই লার্নিং গুলি যখন আপনার 6 মাসের মধ্যে এই লার্নিং গুলি অ্যাপ্লাই করবেন, যখন আমি প্লেস করব কোন মার্কেটে, আমি বলবো ঠিক আছে এই ইন্টারভিউটা ফেস করেন। ইন্টারভিউতে যে কোশ্চেন গুলি আসে, হ্যাঁ হোয়াট ইজ কন্ডিশন, তখন আপনি কি বলবেন? কন্ডিশন ইজ জাস্ট কম্পেয়ার ভ্যারিয়েবল উইথ এ ভ্যালু। How many comparison you have in Java? কি বলবেন? I have 6 comparison. এটা কেন পারবেন? কারণ গ্রুপ স্টাডিতে আরেকজনকে বুঝাইছেন অনেক। তখন আপনার নতুন করে 2 মাস 1 মাসের প্রিপারেশন নিয়ে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে না। 2 মাসে আপনি রেডি, কোর্স শেষ, আপনি রেডি টু অ্যাপ্লাই ফর পজিশন। আর এখন যদি একটু লেজিনেস কাজ করে, একটু ঘুমায় থাকেন, তাহলে কিন্তু ঘুম ভেঙে যাবে। আপনার সাথের জন যখন জব পাবে, প্রথম মাসে জব পেয়ে যাবে আপনার সাথের জন, তখন আপনার ঘুম ভেঙে যাবে। তখন আবার নতুন করে আবার ভিডিও দেখা শুরু করবেন, নোট নেওয়া শুরু করবেন। আমি যা বলছি, আমি যা আরএক্স দিছি প্রেসক্রিপশন, যে এগুলি করবেন, ওই আরএক্সটা আবার রিপিট করবেন, এবং আপনি পিছায় যাবেন, 3 মাস 6 মাস পিছায় যাবেন। প্রতি মাসে আপনি 5K to 7K লুজ করবেন আপনার আরেকজন পার্টনারের মানে থেকে। সে 5 মাস আগে জবে গেল, সে $35,000 অ্যাটলিস্ট আপনার কাছ থেকে সেভিংসে আরো আগায় গেল। তাহলে আমরা তো এটা করে ফেললাম দেখতেছি, মানে তার মানে রিকোয়ারমেন্ট কমপ্লিট, রাইট? এই রিকোয়ারমেন্টটা আমি কপি করে রাখতে চাই, মানে কাট করে আমি এখানে রাখি, কাট করে আমি আগের ফাইলে রাখি। এই ফাইলগুলো তো আমি দিয়ে দিই, তাই না? দিয়ে দিলে তো এখানে পাবেন। ও এটা তো অনেক প্রজেক্ট গুলো কি আমাদেরকে সফট কপি দিবেন? দিলে ভালো হয়, কারণ পরে আমরা কপি পেস্ট করে আবার রিভিউ। এই যে আমাদের যে এখানে ডাটা টাইপের ফোল্ডার আছে, সবার এই অ্যাকাউন্টে অ্যাক্সেস আছে। এখানে যদি যান, তাহলে এসআরসির মধ্যে কি পাবেন?
সোর্স কোড গুলি এসআরসি মানে সোর্স কোড, এই যে জাভার যে এসআরসি এইটাই আমি কপি করে দিয়ে দিই, এই যে এই এসআরসি ফোল্ডারটাই আমি কপি করে দিয়ে দিই কোথায়, আমাদের ফোল্ডারের ভিতরে, এই যে এটা হলো ফোল্ডার এসআরসি তে ক্লিক করলে দেখা যাবে ওই প্যাকেজটা আসছে, প্যাকেজে ক্লিক করলে এই গেলে গত ক্লাসের ডাটাগুলি দেখেন, এখানে ডাটা টাইপের যে আমি ডাবল ক্লিক করি এখানে সবগুলি আছে, এখানে আছে না সব, গত ক্লাসে যা যা করছি সব এখানে আছে। তো প্রতি ক্লাসের পরেই এসআরসিটা থাকে আপনাদের ফোল্ডারে, তো সবাই এই ফোল্ডারটা দেখে নেবেন, এই যে ফোল্ডারে থাকে। তো আজকে 4 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাসের পরেও এসআরসি থাকবে, ফোল্ডার থাকবে এখানে। তো আমি একটু আগে যেটা পেস্ট করলাম এটা তো সরে গেল, তাহলে এটাকে ব্যাক করবো কিভাবে, কে বলতে পারবে? জেড, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড, না না, এই যে ট্যাবটা পিছনের দিকে ট্যাব নিব, ধরে রেখে তারপর ট্যাব, জি ইয়েস জি জি। দেখি, থ্যাংক ইউ। আমার এটা আমি আর ইউজ করতেছি না, আমি নতুন ক্লাসে গেলাম এটা। তাহলে এখন আমরা এক কাজ করি, এটাকে আমরা যদি জো রিকোয়ারমেন্টের তো শেষ নাই, জো কি করলো আমাকে অনেকগুলি রিকোয়ারমেন্ট দিল, এর মধ্যে রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে এরকম 3 যদি 4 হয়, 5 হয়, 7 8 তাই কি আরেকটা ক্লাস ওপেন করছেন? না একটাই ক্লাস, মানে আরেকটা ক্লাস, হ্যাঁ মানে এর আগে যেটা ছিল ওইটার পাশে একটা কন্ডিশন অ্যাডভান্সে গেলাম, 2 3 4 5 6 8। এখন ভেরিয়েবল যদি 1 দেই তাহলে 1, 2 দিলে 2, 3 দিলে 3, 4 দিলে তো কিছু প্রিন্ট করতেছে না কেন? স্টেটমেন্ট 4 লিখতে হবে। Condition is not. স্টেটমেন্ট ফলস ফলস। তাহলে কি লিখবো এখানে? এখানে নাম্বার কত দিব? 4 দিবেন। 4, দেন 4 লেটার 4 তারপরে 5 এর জন্য ইফ নাম্বার 4 parenthesis number equal 5. Print out 5. ইফ, যেহেতু একই রকম কোড আমরা কপি পেস্ট করতে পারি, Yeah, সবগুলো 9 পর্যন্ত just letter দিয়ে চেঞ্জ 4 5 6 7 8। যদি 6 দেই তাহলে কত প্রিন্ট হবে? 6 যদি 8 দেই কত প্রিন্ট হবে? প্রিন্ট হবে। আমি টেস্ট করতেছি এটা, তাহলে টেস্ট নাম্বার, টেস্ট ভ্যালু কত দিয়ে আমি টেস্ট করব? প্রথমে 10 কত দিব? 1। টেস্ট ভ্যালু কত দিব? 1। না 10 দিবে। আমি টেস্ট ভ্যালু কত দিব প্রথমে টেস্ট করার জন্য? 1। 1 তারপরে কত দিব? 2 2। আর কি কি আছে টেস্ট ভ্যালু? 3 3 দিয়ে 4 দেখো। 5 6 7 8। হ্যাঁ, না 4 মনে দিতে হবে না, এমন কিছু করা যাবে না, 4 তো ঠিকই থাকবে দিতে মনে হয়, হবে। টেস্ট করা যাবে না, দিতে হবে 5 দিতে হবে, 6 7 8 9 সবই দিতে হবে আসলে, আচ্ছা টেস্ট মানে করা যাবে ভাই তাই না? ইচ এন্ড এভরি আমাদের স্টেটমেন্টটাই টেস্ট করতে হবে। হ্যাঁ, এমন হতে পারে না আমি ভুলে এটাকে দিয়ে রাখছি, এটা নাম্বার ইজ গ্রেটার দ্যান 7, ও এটা ক্যাপিটাল হয়ে গেছে, নাম্বার ইজ গ্রেটার দ্যান 7 দিছি আমি, মনে করেন। হ্যাঁ, তো এখন আমি যদি 7 দেই তাহলে 7 কি প্রিন্ট হবে? SEVEN? ইয়েস ইয়েস, কেন? আমি তো এখানে না, কন্ডিশন 7 আছে। আচ্ছা এখানে তো না কন্ডিশন চেঞ্জ করে দিছি, তাহলে এজন্য এটা রান No, করবে print হবে না। 7 ইজ গ্রেটার দ্যান 7, এটা তো ট্রু না, ফলস, ফলস। ফলস এর রান হবে না, তার মানে আমাদের কন্ডিশনে ভুল আছে, তাহলে কন্ডিশন ঠিক করি 7। এক্সেলেন্ট, এটা গেল আমাদের একটা রিকোয়ারমেন্ট। এটা বুঝছেন সবাই না? জি। এটা আমরা টাইপ করব একটু পরে, আমাদের রিকোয়ারমেন্ট একটা দেখি। জোর রিকোয়ারমেন্ট তো শেষ নাই, সে খালি একটার পর একটা রিকোয়ারমেন্ট দিয়েছে। রাইট এ প্রোগ্রাম দ্যাট ক্যান ডু দিস থিং। কি করবে? ইফ Number is 1, then print in console. ডে ভ্যালু ইজ 1 দেন প্রিন্ট মানডে। এটা ফুলফিল করেন এখন। ইফ ডে ভ্যালু ইজ 1, নাম্বার চেঞ্জ করে ডে দিতে হবে। আমরা কি করি? প্রথমে ডিভাইড করি, তো এটাকে ডিভাইড করে কাজটা দুইটা কিংবা 3টা কাজে ভাগ করব। এখন এটারে কিভাবে ডিভাইড করতে পারি? এক কাজ করি, তাহলে কনসোল মানডে এটারে ডিভাইড করি, কিন্তু এটা যে ডিভাইড করলাম শুধুমাত্র এটা পরে তো কিছু বোঝা যাচ্ছে কনসোল মান? না
না, তাহলে ডিভাইডের প্রবলেম আছে আমার, তাই না? ডিভিশনটা প্রবলেম আছে, তাহলে আগের মতো যাই। তাহলে কোন জায়গা থেকে ডিভাইড করতে পারি? ভাই ওই দেনের পরে। দেনের পর থেকে এটা ডিভাইড করতে পারি না, দেখি। ওকে, ধরেন আপনার ওয়ার্ল্ডে খালি এই একটাই কমান্ড আছে, বলছে জো বলছে রিকোয়ারমেন্ট এটা প্রিন্ট ইন কনসোল মান। তাহলে কি লিখবো? তাহলে ওই যে সিসো কন্ট্রোল স্পেস দিয়া প্রিন্ট কমান্ড, তারপরে আপনি যে মানডে দেখি, হ্যাঁ মানডে প্রিন্ট হলো, রাইট? জি। আর নিচেরটাকে যে আমি ইনঅ্যাক্টিভ করে রাখতে চাই, আমি এখান থেকে সবগুলিকে সিলেক্ট করে আমি দিতে পারি, সবগুলিকে সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, তো সব একসাথে ব্লক কমেন্ট দিবেন। ব্লক, সব একসাথে ইয়ে হলো। অথবা আমি দিতে পারি, আপনি যে আছে না ওই যে অ্যাস্টেরিক দিয়ে যেভাবে যে হ্যাঁ ব্লক এটাকে কি বলে ব্লক কমেন্ট, আমি এইভাবে দিতে পারি, ব্লক কমেন্ট করে দিতে পারি। ব্যাকস্ল্যাশ অ্যাস্টেরিক। হ্যাঁ, ব্যাকস্ল্যাশ না, ফরওয়ার্ড স্ল্যাশ স্ল্যাশ তারপরে আবার অ্যাস্টেরিক্স ফরওয়ার্ড স্ল্যাশ। ফরওয়ার্ড মানে আমরা লিখি এ বি সি ডি, লেখার ডিরেকশন কোনটা, ফরওয়ার্ড কোনটা, এই সাইডে না? তো স্ল্যাশটা যদি ফরওয়ার্ডের দিকে থাকে, লেখার ডিরেকশন হলো এদিকে, স্ল্যাশটা যদি এরকম ভাবে থাকে, এটা ফরওয়ার্ডের দিকে না? এই মানে এটা পাইপটা মানে সোজা যে ভার্টিক্যাল এটা এই পাশে চলে গেছে। আর কম্পিউটারের আপনি যদি ইন্টারের উপরের বাটনটা দেখেন, শিফট ইন্টারের উপর বাটনটা, এটা হচ্ছে একটা লম্বা একদম মানে এটা ভার্টিক্যাল একটা লাইন, এটাকে বলে পাইপ। যদি হ্যাঁ ভার্টিক্যাল একটা লাইন, এটাকে বলে পাইপ, PIPE। হ্যাঁ, পাইপটা যদি ফরওয়ার্ডের দিকে মানে লেখার ডিরেকশন হচ্ছে ABCD, কোন দিকের ডিরেকশন? সামনের দিকে। যদি ফরওয়ার্ডের দিকে ঝুঁকে যায় তাহলে এটা হবে ফরওয়ার্ড স্ল্যাশ। It's basically how you write cursive writing. That's how you think. Yes, writing directions help us to determine which one is forward slash and which one is backward slash, forward slash. আর যদি পাইপটা যদি ব্যাকওয়ার্ডের দিকে ঝুলে যায় তাহলে এটা কি স্ল্যাশ বলবো? ব্যাকওয়ার্ড স্ল্যাশ। এই দুই স্ল্যাশকে, এই যে এই স্ল্যাশ আর এই স্ল্যাশ, দোনো স্ল্যাশকে বলে কমনলি স্ল্যাশ, বাট দুইটার নাম ভিন্ন ভিন্ন, একটা হলো ব্যাকওয়ার্ড, একটা হলো ফরওয়ার্ড। আর মাঝখানেরটার নাম কি? পাইপ ক্যারেক্টার, রাইট। এটা হচ্ছে পাইপ, একটা লিটারালি পাইপের মতোই স্পেলিংটা। তাহলে ফরওয়ার্ড কোনটা, ব্যাকওয়ার্ড স্ল্যাশ কোনটা, এটা আর ভুলেন না, নাকি ভুলে যাবেন? না ভাই, 6 বার বলতে হবে তো। রাইট, আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা এটাকে ডিভাইড এন্ড কনকারের মাধ্যমে আমরা এটা বাইর করে ফেললাম। তাহলে আমি আর উপরের যেটা পার্টটা আমি রিমুভ করছি ওইখান থেকে, এটা হয়ে গেল, ঠিক আছে। নেক্সট এটাকে এবার কনকার করেন। ইফ ডে ভ্যালু ইজ 1 দেন, তার মানে এটার আগে অবশ্যই ইফ একটা স্টেটমেন্ট আসতে হবে আর একটা কন্ডিশন আসতে হবে। এখন কন্ডিশনের মধ্যে আমার লাগবে ভেরিয়েবল আর ভ্যালু। তাহলে ইফ ডে ভ্যালুর ভিতরেই আমার ভেরিয়েবলকে ক্রিয়েট করতে হবে, আর ভ্যালু তো আছেই, ভ্যালু পাইলাম 1 পাইলাম। তাহলে 1 যদি পাই তাহলে আমি 1 আগে দিয়ে দিলাম 1, ওকে, হ্যাঁ 1 দিয়ে দিলাম, পাইলাম একটা। আমার এখানে লাগবে একটা অপারেটর আর লাগবে ভেরিয়েবল কি দেয়া যায়? ডে অথবা ডে ভ্যালু। যদি ডে ভ্যালু দেই তাহলে ভিটা ক্যাপিটাল হইতে হবে না? হ্যাঁ, আর ডিটা ক্যাপিটাল হইতে হবে না, ডি ক্যাপিটাল হতে প্যাসকেল কেসিং হয়ে যাবে। প্যাসকেল কেসিং শুধুমাত্র, হ্যাঁ প্যাসকেল কেসিং শুধুমাত্র ক্লাস নেমের মধ্যে হয়, তাই না? আর ক্যামেল কেসিং হয় ভেরিয়েবল নেম ও ক্যামেল কেসিং। সো ঠিক আছে, তাহলে ডে ভ্যালু হয়, অথবা শুধু ডে যদি দেই তাও হয়, তাহলে সমস্যা নেই, আমি ডে দিলাম। হ্যাঁ, অপারেটর কি হবে? ইকুয়াল কোথায় পেয়েছেন? আমি কি এখানে বলছি ইকুয়াল? অ্যাসাইনমেন্ট অপারেটর If is equal ভ্যালু ইজ 1। তো এটার মধ্যে সিনোনিম, এটাকে আমরা বলতে পারি ইকুয়াল। ইফ ডে ভ্যালু ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা আমি ইকুয়াল সাইন দিতে পারি, এটা হলো ইকুয়াল সাইন। কিন্তু
সে বলতেছে এটা কি তো ডাবল ইকুয়াল, এটা কি ইকুয়াল সাইন? না, ওই যে ডাবল আসলে ইকুয়াল টু ওই যে ইকুয়াল সাইন। হ্যাঁ, সো আমরা কি বলবো এখন? ডে ভ্যালু, ডে কে আমরা কি বলি? ডে তে তো একটা ভ্যালু দিতে হবে, তাহলে কি ভ্যালু দিব? Monday. Integer আচ্ছা, equal রেড গুলো কেন আগে হোভার করি মাউসটা, কি বললো? ডে ক্যানট বি রিজলভ টু এ ভ্যারিয়েবল। ডে নামে কোনো ভ্যারিয়েবল নাই, এটা কি রিজলভ করা যাচ্ছে না? তাহলে ভ্যারিয়েবল একটা ডিক্লেয়ার করি, তাহলে ডিক্লেয়ার করি ভ্যারিয়েবল কিভাবে? integer ডে ভ্যালিউ বা ডে এবার হচ্ছে ডে ডে ইকুয়ালস ইজ ইকুয়াল টু 1, ডে ইকুয়াল টু বলবো না, আমরা কি বলবো? অ্যাসাইন্স। Yes. 1. So double equal is operator and one equal is assign. নো, আপনি ওই ইকুয়ালটাকে বলতেছেন সবসময় assign, right? And double equalটা সবসময় operator. না, অপারেটর এখানে হিয়ার ইকুয়াল সাইন ইজ কল্ড হুইচ অপারেটর? অ্যাসাইনমেন্ট, Assign. Assign. So that's it's called assign. অ্যাসাইন অ্যাসাইনমেন্ট অপারেটর। অপারেটর, তার মানে এটা কি অপারেটর? ইয়েস, এটা একটা অপারেটর। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অপারেটর যদি থাকে কোথাও, তার মানে তার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে অপারেন্ট থাকবে। Okay. তো এই অপারেটরের নাম কাজটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুকে অ্যাসাইন করা লেফট হ্যান্ড সাইডের ভ্যারিয়েবল, এটা হচ্ছে এটা কাজ। আর হিয়ার ডাবল ইকুয়াল সাইন ইজ কল্ড কি? Equal to. ইকুয়াল টু or equal operator. Equal operator. Okay. Okay. Assigned operator equal. তাহলে দুটেই কি? অপারেটর। অপারেটর একটা হচ্ছে অ্যাসাইন অপারেটর, একটা হচ্ছে ইকুয়াল অপারেটর। এটা একটু ইয়া করেন, নোট করেন। আচ্ছা, আমরা নিচে যদি দেই, একজন বলেন যে নিচে এটা দিতে, দিলে কি হবে? আর উপরে বা কেন দিলে, এক লাইনে কেন দিলাম? Condition, তাই আমরা আর এটা যদি এটা আমরা জাস্ট একটু পরে আমরা এটা ক্লিয়ার করব, কিন্তু আগে আমরা এই প্রোগ্রামটা বুঝছি কিনা ঠিক মতো, যেটা করলাম সবাই। এনি কোশ্চেন এটার উপর? এটা আবার একটু এক্সপ্লেইন করেন তো। হ্যাঁ, আমাদের রিকোয়ারমেন্টে কি আছে? রাইট এ প্রোগ্রাম, একটা প্রোগ্রাম লিখতে হবে দ্যাট ক্যান ডু দিস থিংস। কি করতে পারে? যদি ডে ভ্যালু 1 হয়, তাহলে প্রিন্ট করতে হবে কনসোল মানডে, প্রিন্ট ইন কনসোল মানডে। আমরা এই রিকোয়ারমেন্টটাকে আমরা কি করলাম, অনেক বড় রিকোয়ারমেন্ট, এটারে ডিভাইড করে ফেলি, সহজটাকে আগে ইয়া করি। তাহলে ডিভাইড করার সময় আমি কনসোল এইভাবে 2 লাইনে 2টা পার্টে করব, নাকি মিনিংফুল একটা পার্টে করতে হবে, তাই না? যাতে একটা ইনস্ট্রাকশন পুরা ইনস্ট্রাকশন থাকে। সো দেন প্রিন্ট ইন কনসোল, এটা থেকেও করতে পারি ডিভিশন, বাট দেনকে আলাদা রাখতে পারি এখানে। প্রিন্ট ইন কনসোল এটা একটা কাজ, আর ইফ ডে ভ্যালু ইজ 1 এটা আরেকটা কাজ ধরা যায়। কিন্তু এটাতে একটা ওয়ার্ক, একটা টাস্ক, মানে পূর্ণাঙ্গ টাস্ক, এটা বোঝা যায়। তাহলে ঠিক আছে, আমি প্রিন্ট ইন কনসোল আগে লিখে ফেললাম এখানে। কিন্তু প্রিন্ট ইন কনসোল এই স্টেটমেন্টটা, এটা একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা কন্ডিশনালি এক্সিকিউট করতে হবে। তার মানে এর আগে একটা ইফ কন্ডিশন দিতে হবে। তো দিলাম ইফ কন্ডিশন, ইফ লেখে কন্ডিশন। কন্ডিশনের ভিতরে কি লিখবো? কন্ডিশনের জন্য আমার লাগবে 3টা জিনিস। একটা হচ্ছে ভেরিয়েবল নেম, আরেকটা হচ্ছে অপারেটর, কোন অপারেটর দিতে হবে, আরেকটা হচ্ছে ভ্যালু। 3টা জিনিস এখানে আছে কি নাই? ডে ভ্যালু ইজ 1। ডে ভ্যালু যদি আমি বলি, ডে ভ্যালুকে একটা ভেরিয়েবলের নাম দেই ডে ভ্যালু, তাহলে ধরেন ডে দিলাম নাম, is 1, that means is equal to 1, so 1 ভ্যালু পাইলাম। অপারেটর হবে কি? is equal to 1, so equal সাইন এখানে বসাই দিলাম। রিকোয়ারমেন্ট থেকে আমি বাইর করে ফেললাম আমার কি লিখতে হবে। প্রথম রিকোয়ারমেন্ট গুলিকে আমরা একটু ডিটেল লিখি। ডে ভ্যালু ইজ ইকুয়াল টু 1, সো ইফ লিখলাম আর ডে ভ্যালু ইজ ইকুয়াল টু 1, এটা পাইলাম এখান থেকে। দেন লিখতে হয় না, দেন এর মধ্যেই দেন হিডেন অবস্থায় আছে। দেন যদি ইফ ডে ইজ ইকুয়াল টু 1 দেন প্রিন্ট, এটা দেনটা হিডেন অবস্থায় আছে, দেন লিখতে হয় না। তো এইভাবে রিকোয়ারমেন্ট থেকে আমরা প্রোগ্রাম তৈরি করে ফেলতে পারি।
আচ্ছা ভাইয়া, আগে তো সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন এটাকে আমরা প্রিন্টিং স্টেটমেন্ট বলতাম, এখন এটা কি স্টেটমেন্ট বলবো? সেম এখন এটা হয়ে যাবে তখন ইফ স্টেটমেন্ট, এই পুরোটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। স্টেটমেন্ট। হ্যাঁ, ইফ স্টেটমেন্ট ভাই আমরা একটা এখানে, নোট যদি পাশে দিতে হ্যাঁ হতো। এই যে এখানে লেখা আছে দিস স্টেটমেন্ট ইজ কল্ড কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট অর দিস স্টেটমেন্ট ইজ কল্ড ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট ইজ কন্ট্রোল ফ্লো, দিস স্টেটমেন্ট ইজ কল্ড ইফ If স্টেটমেন্ট। তার মানে ইফ স্টেটমেন্ট শুরু হয়েছে এইখান থেকে, শেষ হয়েছে কোথায়? স্টেটমেন্ট শেষ হয় কিভাবে? সেমিকোলনের মাধ্যমে। তাহলে সেমিকোলন আছে এখানে, তার মানে ইফ স্টেটমেন্ট কত বড়? এখান থেকে এই পর্যন্ত স্টেটমেন্ট। তবে একটা ছোট প্রশ্ন ছিল, এটা হচ্ছে জাভার ভিতরে এই যে একটা গ্যাপ, একটা ট্যাব বা দুটো ট্যাব যদি এদিক ওদিক হয় তাহলে কেন প্রিন্ট হয় না কেন? মানে ট্যাব এদিক সেদিক হলে, এই যে ট্যাব যদি এদিক হয়, না, সাপোজ আপনি এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট একটা গ্যাপে লিখছেন, গ্যাপি দিলে আর প্রিন্ট হবে না। হ্যাঁ, কেন হচ্ছে না সেটা? কারণ গ্যাপি দিলে সে বুঝতে পারে না, সে তো রোবট, তার নলেজ খুব কম। আচ্ছা, তোমার প্রত্যেকটা পয়েন্টেই কি এক একটা সংকেত দেওয়া আছে? এক্স্যাক্টলি ইয়া করতে হবে। আমরা তো হিউম্যান বিং, আমরা আমাদের নলেজ রোবটের চেয়ে অনেক বেশি। আমি যদি এখানে লিখি রাইটে PRGR, আমি এভাবে লিখলাম রাইটে, এটা কি লিখলাম? মিনিংফুল কোনো হলো না। একটা রোবটকে যদি বলি হ্যাঁ এটা মানে কি, কিন্তু আমি যে আপনাকে বলি আপনি এটা ভুলটাকে কারেক্ট করে আপনি কাজ করতে পারবেন, তাই না? আপনি ভেবে না হ্যাঁ এটা আসলে প্রোগ্রাম লিখতে যায় ভুল হয়েছে, সমস্যা নাই, আমি তো বুঝে বলছি। কিন্তু রোবট এটা কখনোই বুঝবে না। রোবটকে এক্স্যাক্টলি ঠিক মতো না লিখলে রোবট বুঝবে না। তো এই কারণে আমরা এক্স্যাক্টলি লিখতে হবে। রোবট বুঝে এটা প্রোগ্রাম, কিন্তু আমি যদি একটু একটু স্পেস দিয়ে লিখি রোবট আর বুঝতে পারবে না যে এটা কি, এটা বলবে। আচ্ছা, রিকোয়ারমেন্টে জোর কে তো আপনারা চিনেন, অর্থ রিকোয়ারমেন্টের শেষ নাই। সে বললো এবার ইফ ডে ভ্যালু ইজ ইকুয়াল টু 2 দেন প্রিন্ট, না ইফ ডে ভ্যালু ইজ 7 দেন প্রিন্ট কি? 7 না, সানডে। এবার করেন কে এটা ইয়া করবেন, ডিভাইড করেন আর কনকার করেন। কি করবো আমি প্রথমে? if d is equal to 7, আমরা একটু স্ক্র্যাচ থেকে করি। প্রথমে ডিভাইড করে ফেলি, প্রিন্ট কনসোল sy, so তারপরে কন্ট্রোল space কি লাগবো? সান। এটার আগে কি আছে? কন্ডিশন আছে। কি কন্ডিশন? ইফ দেন কন্ডিশন, parenthesis হ্যাঁ ডে ভ্যালু ইজ ইকুয়াল টু 7। তাহলে কি কি আছে? ভেরিয়েবল আছে এখানে, আর ইকুয়াল সাইন এন্ড দেন রাইট, দেন প্রিন্ট সানডে। ওকে, আমি ডে ভ্যালু দিলাম 1, প্রিন্ট করলো মানডে, এন্ড ডে ভ্যালু দিলাম 7, আমি টেস্ট করতেছি, হ্যাঁ প্রিন্ট করলো সানডে। ফাইন। আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী টিউসডে ওয়েডনেসডে রিকোয়ারমেন্টে বলা নাই। হ্যাঁ, রিকোয়ারমেন্টে যা বলছে আমার তো সেই অনুযায়ী ফুলফিল হয়েছে না। আমি 1 এবং 7 দিয়ে আমি টেস্ট করলাম, মানডে এবং সানডে প্রিন্ট হইতেছে। বাট জোকে তো আপনারা চিনেন, জো বলতেছে আচ্ছা মানডে বাট উইকডে প্রিন্ট করে দিলে ভালো হয়। জো বললো ইফ ডে ভ্যালু ইজ ইকুয়াল টু 1 দেন প্রিন্ট ইন কনসোল মানডে এন্ড প্রিন্ট ইন কনসোল উইকডে। জো বলতেছে উইকডেও প্রিন্ট করতে হবে, মানডের পরে আমাকে উইকডে প্রিন্ট করতে হবে। তাহলে কি করবো এখন? তাহলে আরেকটা প্রিন্ট আউট করতে হবে, সিস্টেম আউট প্রিন্টএলএন দেন উইকডে দিয়ে দেন উইকডে। এক্সেলেন্ট। তাহলে যদি এটা ট্রু হয় তাহলে কি করবে? এটাকে প্রিন্ট করবে আর এটাকে প্রিন্ট করবে, তাই না? মানে এই দুইটা স্টেটমেন্টকে প্রিন্ট করবে যদি এটা ট্রু হয়। আর যদি এটা ফলস হয় তাহলে
করবে না প্রিন্ট করবে না। এটাকে করবে না আর এটাকেও করবে না, করবে তাই না? আমরা এরকমই ভাবতেছি। ওকে, তাহলে এটা দিলাম 7, তাহলে এটা কি ফলস না ট্রু? এটা False. ফলস। False. ফলস। আচ্ছা, দিলাম 1, তাহলে এটা ফলস না ট্রু? True. True. ট্রু। ট্রু হলে এটাও প্রিন্ট করবে, এটাও প্রিন্ট করবে। দেই। হ্যাঁ। ভাইয়া এটার ভিতরে প্লাস দিয়ে উইকডেটা দেওয়া যায় না? মানে এখানে প্লাস দিয়ে হ্যাঁ দেওয়া যায়, উইকডে। হ্যাঁ দেওয়া যায়। তাহলে একসাথে প্রিন্ট হলো। যদি মানডে এন্ড উইকডে প্রিন্ট হলো, আমি একটা স্পেস দিলাম, মানডে এবং উইকডে প্রিন্ট হলো। কিন্তু আমাদের রিকোয়ারমেন্টে বলতেছে যে না, পরের লাইনে লিখতে হবে, আরেকটা স্টেটমেন্টের মাধ্যমে লিখতে হবে রিকোয়ারমেন্টে, এইভাবে বলছে। কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যাচ্ছি। সো উইকডে আমার এখানে দরকার নাই, উইকডে তো আমি এখানে দিয়ে দিচ্ছি। সো মানডে এবং প্রিন্ট করবে উইকডে। 1 এর জন্য কি প্রিন্ট করবে? মানডে উইকডে, সানডে প্রিন্ট করবে না। ফাইন। কিন্তু ওই মানডে আর উইকডে আমরা এক লাইনে লিখতে পারি তো, যে আপনার প্রিন্ট দিয়া, তাই না? হ্যাঁ, প্রিন্ট দিয়ে একটা লাইন যদি লিখতে চাই লিখতে পারি, কিন্তু আমি যদি দুইটা স্টেটমেন্টের মধ্যে লিখতে চাই, দুইটা স্টেটমেন্টে, এক স্টেটমেন্টে মানডে, এক স্টেটমেন্টে উইকডে, তাহলে 1 দিলাম, হইলো কেন? কারণ এটা ট্রু। 1 দিলে ট্রু না, কন্ডিশন ট্রু হইলে স্টেটমেন্ট এক্সিকিউট হবে। তার মানে দেখতেছি দুইটা এক্সিকিউট হয়েছে। 2 দিলে 7 দিলে কি হবে? ফলস, কিছুই আসবে না। এটা ফলস আসবে, তার মানে এটা এক্সিকিউট হবে না, এটাও এক্সিকিউট হবে না, তাই না? এরকমই ভাবতেছি। আর 7 দিলে এটা ট্রু হবে, দিলে সানডে প্রিন্ট হবে। এরকম হলো। কেন হলো? ভাই উইকডে তো আসার কথা না। কেন আসলে? না, উইকডে আসছে কারণ ওইটা তো ভাই ইফ স্টেটমেন্টের মনে হয় বাইরে পড়ে গেছে। হ্যাঁ, জাভা বলতেছে যে আমার এটা ইফ উইকডের স্টেটমেন্ট, মধ্যে পড়ে। জাভা বলতেছে আমার ইফ স্টেটমেন্ট শুধুমাত্র এটা। আমি বললাম না, তোমার ইফ স্টেটমেন্ট মানে ইফ কন্ডিশন যেই স্টেটমেন্ট গুলিকে কন্ট্রোল করে, জাভা বলতেছে আমার শুধুমাত্র একটা। আমি বলতেছি না, এই যে আরেকটা লিখে দিলাম না, এটাকেও কনসিডার করো, এটাও তোমার এই ইফ এর স্টেটমেন্ট, এইটাও। জাভা বলে না, আমার এইটা শুধু ইফ এর স্টেটমেন্ট। আমি বললাম যে আরে, আমার তো মানডের সাথে উইকডে প্রিন্ট করতে হবে, তো এই কারণে আমি চাচ্ছি এই ইফ কন্ডিশনের সাথে সাথে ইফ কন্ডিশনের স্টেটমেন্ট হিসাবে তুমি এটাকে তো নিতেছো, প্লাস এইটাকেও নিয়ে নাও। জয়েন করতে হবে। জাভা বলে যে না, আমি শুধু একটা নেই। আমি বলি, তাহলে কি তাহলে কি করলে? ভাই পরের লাইনে গেলে হবে? ওয়েট, তারপরে জাভা বলতেছে, আমি বললাম জাভাকে, তাহলে কি করলে তুমি এটাকেও ইনক্লুড করবা? তো সে বলে, তাহলে এক কাজ করো, এখানে কালিব্রেস স্টার্ট দিয়ে দাও, যে তোমার স্টেটমেন্ট শুরু এখানে, আর এখানে কালিব্রেস এন্ড দিয়ে দাও। তাহলে আমি বুঝবো যে ইফ এর স্টেটমেন্ট শুরু হইলো এইখান থেকে আর শেষ হয়েছে এখানে। এখন আমি 7 এর আগে ছিল উইকডে প্রিন্ট করে ফেলছে, মানে এটাকে প্রিন্ট করে ফেলছে। কেন প্রিন্ট করছে? এর আগে আমার কালিব্রেস ছিল না, না থাকার কারণে জাভা এই ইফ এর, এটা তো ফলস হয়েছে, 7 ইজ ইকুয়াল টু 1, এটা ফলস হতে শুধুমাত্র এই স্টেটমেন্টটাই এক্সিকিউট করে নাই, এই স্টেটমেন্টটাকে আলাদা একটা স্টেটমেন্ট হিসেবে ভাবছে। যেমন আমরা এরকম স্টেটমেন্ট লিখি, এই স্টেটমেন্টটা ইফ এর আন্ডারে ভাবে নাই যাবা। কেন? কারণ আমি ইফ এর স্টেটমেন্টের বাউন্ডারি বলে দেই যে এইখানে শুরু আর এইখানে শেষ, বলি নাই। যদি আমি বলে দিতাম, জাভা বলছে যে ঠিক আছে, তুমি যদি এই স্টেটমেন্টটাকেও একই বাউন্ডারির মধ্যে আনতে চাও, তাহলে তুমি কার্লি ব্রেস এন্ড করে দাও এখানে। মানে এটা হলো ইফ ডে ভ্যালু ইজ ইকুয়াল টু 1, দেন ট্রু হইলে প্রিন্ট করবে এইখান থেকে এই পর্যন্ত যত স্টেটমেন্ট থাকুক, 2টা থাকুক, 3টা থাকুক, 5টা থাকুক, প্রিন্ট করবে। আর এটা যদি ফলস হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটা স্টেটমেন্টও প্রিন্ট করবে না, যদি ফলস হয়। আর যদি ট্রু হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত সব স্টেটমেন্ট প্রিন্ট করবে। ডিফারেন্ট লাইনে গেলেও করবে, রাইট? হ্যাঁ। তাহলে কি আমি যদি 2-3টা লাইন
কে দুটি লাইন যদি একবারে প্রিন্ট করতে চাই বা না চাই, সেক্ষেত্রে কার্লি ব্রেসের ভিতরে রাখতে হবে। জাভাকে বলে দেবে জাভা এই ইফ কন্ডিশনের স্টেটমেন্ট শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে এখানে, এর ভিতরে যদি 4-5টা লাইনও থাকে, 4-5 থাকে কোনো সমস্যা নেই, সব প্রিন্ট সমস্যা নাই। হ্যাঁ, সেটাই বলতেছে। ওকে, আপনি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টের আগে মানে কার্লি ব্রেসেস স্টার্টিং এর পরে এবং কার্লি ব্রেসেস এন্ডিং এর আগে যে স্পেসটা দিয়েছেন, এটা কি সেনসিটিভ নাকি এটা না হলে হবে? না, স্পেস একটু মানে বড় করে দিলাম, স্পেস তো দিতে হবে না, কার্লি ব্রেস এন্ডিং এর আগে আর কি যে স্পেসটা দিয়েছেন কোলন, আপনি এইভাবে দিতে পারেন, লাগিয়ে দিতে পারেন। সেটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু এইভাবে যদি আমার 10টা থাকে স্টেটমেন্ট, তাহলে তো অনেক লম্বা হয়ে যাবে না? অনেক হ্যাঁ, লম্বা হয়ে যাবে। সেটাই। এইভাবে ফরম্যাটিংটা করা ঠিক না। তাহলে এত লম্বা হবে, হইলে আমি স্ক্রল বা টেনে টেনে দেখতে হয় আমার আমি বললাম, না এত লম্বা করবো না, আমি মাল্টি লাইনে লিখতে পারি। এক লাইনে না লিখে আমি কি করলাম, আমি ঠিক আছে তাহলে আমি এখানে স্পেস দিয়ে আমি কার্লি ব্রেস শুরু হইলো, এবার এই স্টেটমেন্টটাকে আমি নিচে নিয়ে আসি, আর এই স্টেটমেন্টটাকেও নিচে নিয়ে আসি, এটা নিচে, আর এন্ডিং কার্লি ব্রেস যেটা আছে এটাকে নিয়ে আসি এখানে। কিন্তু আমি জানি যে যেই কার্লি ব্রেসটা ওপেনিং কার্লি ব্রেসটার ক্যারেক্টার যেখানে শুরু হয়েছে, ওই কার্লি ব্রেসের ক্লোজিং টার শুরুটা ওইটা নিচে হবে, আই এর নিচে হবে। তাহলে ব্যাক স্পেস একটা দিয়ে দিই, তাহলে আই এর নিচে, মানে এটার যেখানে শুরু হয়েছে এটার কত কলাম, কত 9, তার মানে ইফের কলামও 9, দেখেন এই যে ইফের কলামও 9, তার মানে ওই লাইনের শুরুর যে লেটারটা যেই কলামে থাকবে, এটা 9 নম্বর কলামে আছে, এখানে দেখা যাচ্ছে 9 নম্বর কলাম। তাহলে এই কলামের যে স্টার্টিং কার্লি ব্রেসের সাথে এন্ডিং কার্লি ব্রেস যেখানে থাকবে, এটাও 9 নম্বর কলামে হবে। দেখেন এখানে আমি এখানে কার্সারটা রাখলাম কার্লি ব্রেসে, এটাও 9 নম্বর কলাম। তার মানে এটা এবং এটা একই লাইনে, এটা ওকে বলে ইনডেন্টিং করা। আর এই কন্ডিশনের মধ্যে 2টা স্টেটমেন্ট আছে, একটা হলো মানডে এবং উইকডে প্রিন্ট করার। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে দোনোটাই প্রিন্ট করবে, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে একটাও প্রিন্ট করবে না। ইফ এর নিচে যদি আপনি কার্লি ব্রেসটা দেন, যদি যে ইফ এর পরে, হ্যাঁ, ইফ এর নিচে এইভাবেও আরেকটা লেখার নিয়ম, এইভাবে অনেকে লেখে, আর অনেকে লেখে এইভাবে, দুইভাবেই লেখা যায়। আমি এইভাবে লিখতে পারি, ইফ এর নিচে 2টা দিয়া আমি লিখলাম, এইভাবে লেখা যায় আর ওইভাবে লেখা যায়। যে কোনো একভাবে লিখবেন, একই কোডে 2 ধরনের লেখা লিখবেন না, যে কোনো একভাবে, দুইটাই অ্যালাউ, দুইটাই ইন্ডাস্ট্রিতে সবাই ইউজ করে। তবে এইটা সবচেয়ে বেশি করে, এইভাবে লেখাটা সবচেয়ে বেশি হয়। ওকে, এটা ভাই ভালো লাগছে আর কি, সেজন্য মনে হয় এটাই করা সবসময়। হ্যাঁ, এই একটা আমারও ফেভারিট, এটা ম্যাক্সিমাম প্রোগ্রামারদের ফেভারিট। আচ্ছা, এইটাকে আমরা কি বলবো, এইখান থেকে কার্লি ব্রেসের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, হ্যাঁ, এইটা হচ্ছে যারা নাকি এইটা হচ্ছে ইফের স্টেটমেন্ট। তাহলে এটা কি, এটা তো ইফের স্টেটমেন্ট। তাহলে আমি 2টা লাইন হইলে নিচে লাইনে লিখলাম, একটা লাইন হইলে যে সেম লাইনে লিখতে হবে এমন কোনো নাই, একটা লাইন হলে সেম লাইন, আমি ওইটাকে নিচে লাইনে দিয়ে দিলাম। কিন্তু আমার কি জাভাকে বলতে হবে জাভা এটার স্টার্ট হয়েছে এখানে, এন্ড হয়েছে এখানে? না, এটা বলতে হবে না। জাভা বাই ডিফল্ট এই কন্ডিশনের পরে স্টেটমেন্টটাকেই সে ইফ কন্ডিশনের স্টেটমেন্ট হিসেবে ধরে নেয়। যেমন এটাকে আমি বলতে পারি ইফ স্টেটমেন্ট অথবা ইফ কন্ডিশন স্টেটমেন্ট, আর এটাকে কি বলি, ইফ কন্ডিশন স্টেটমেন্ট। দুটার নাম সেমই, বাট এটা যেহেতু একটা ব্লক করে ফেলছে, ব্লক এখান থেকে এই পর্যন্ত, এই ব্লক, এই এলাকার বিভিন্ন ব্লক করে না, যে রিজিয়নটা ব্লক করে না, এখান থেকে ব্লক হয়ে গেছে। ইফ কন্ডিশন স্টেটমেন্ট ব্লক, এটা হচ্ছে ইফ কন্ডিশন স্টেটমেন্ট ব্লক। এই যে এটা এখান থেকে এই পর্যন্ত, এই পুরোটাই হচ্ছে ইফ কন্ডিশন স্টেটমেন্ট ব্লক, আর এটা হচ্ছে ইফ কন্ডিশন স্টেটমেন্ট। কার্লি ব্রেস দিয়ে যদি ব্লক করি তখন ওইটা কন্ডিশন স্টেটমেন্ট হবে। কার্লি ব্রেস দিয়ে করলে কি হয়? কন্ডিশন স্টেটমেন্ট ব্লক। নামটা কি চেঞ্জ হয় কার্লি ব্রেস দিলে? কন্ডিশন স্টেটমেন্ট, ব্লক স্টেটমেন্ট হবে না, কন্ডিশন স্টেটমেন্ট তো দুটেই।
কার্লি ব্রেস ছাড়া করলে তো এটা হচ্ছে কন্ডিশন block. স্টেটমেন্ট। ব্লক হবে। এটা জাস্ট আপনি একটা এরিয়া বানাইছেন নিজের জন্য। রাইট, এটা বোঝানোর জন্য আমরা একটা এরিয়া বানাইছি যাতে বুঝতে পারি যে এটা কি আর এটা কি, দুইটাই স্টেটমেন্ট বাট এটা হচ্ছে ব্লক স্টেটমেন্ট। ব্লক মানে স্টার্টিং কার্লি ব্রেস আছে, এন্ডিং কার্লি ব্রেস আছে। এটার মধ্যে দুইটা আছে, যদি 20টাও থাকতো স্টেটমেন্ট, 20টা স্টেটমেন্ট, তাহলেও এটা স্টেটমেন্ট ইফ এর স্টেটমেন্টের ব্লক স্টেটমেন্ট হইতো, মানে ইফ কন্ডিশনের ব্লক স্টেটমেন্ট হইতো। তার মানে এই ইফ এর যদি ট্রু হয়, কন্ডিশন ট্রু হয়, তাহলে রান করবে গ্রিনের যা আছে সবই রান করবে। আর যদি ফলস হয় তাহলে একটাও রান করবে না, পুরাটাই স্কিপ করবে, একসাথে স্কিপ করবে দুটোটা লাইন। বুঝছেন তো না? কোনো কোশ্চেন? মানে একটা কন্ডিশন তো ব্লক অনেকগুলো হতে পারে। হ্যাঁ, আচ্ছা, একটা কন্ডিশন ব্লক একটাই হবে। মানে বলতেছে যে মানে ট্রু ফলস এর কন্ডিশনের ব্লক তো অনেকগুলো হতে পারে, এটা না হলে এটা, এটা না হলে এটা, এটা না হলে এটা। স্টেটমেন্ট অনেকগুলো হতে পারে, স্টেটমেন্ট অনেকগুলো। একটা কন্ডিশনের ব্লক স্টেটমেন্ট ব্লক একটাই হবে, বাট একটা ব্লকের মধ্যে স্টেটমেন্ট অনেকগুলো হতে পারে। অনেকগুলো থাকতে পারে। হ্যাঁ, একটা ভাইয়া, কন্ডিশনের স্টেটমেন্ট একটা আছে এখানে, যেহেতু ব্লক নাই তাহলে একটাকেই সে কনসিডার করবে এই কন্ডিশনের স্টেটমেন্ট, মানে ইমিডিয়েটটাকেই সে কনসিডার করে, যদি না আমরা ব্লক করে দেই। এভাবে দেখেন, এখানে যদি এখন ব্লকটা আমি কি উঠাই দেই, এটা করতে পারবো যে আপনার যদি সানডে হয় তাহলে এটা হচ্ছে উইকডে লিখে না, দিলাম একটা লাইন। আমরা এর পরের ইয়েতে আসতেছি। ও আচ্ছা আচ্ছা। তাহলে ভাইয়া, বলেন। ওই যে কার্লি ব্রেসটা যে আমরা নাম্বার 17 এ নিলাম, লেন 17 এ, রাইট? 16 এ, রাইট? এটা যদি আমি 16 এ না নিয়ে ওই সেমিকলনের পাশে রাখি, ইজ ইট ওকে অর নট? হ্যাঁ, ওকে। এই যে আমার এখানে আমি বসাই দিলাম সেভ রান সানডে, আচ্ছা ভাই, এই ব্লক নিচেও লেখা যাবে সানডে। স্টেটমেন্টটা কি শুধু এই যে ইফ এর স্টেটমেন্ট ইউজ করতে হবে, নাকি অনলি প্রিন্ট স্টেটমেন্টও ইউজ করতে পারবো? প্রিন্টিং স্টেটমেন্টে এই ব্লকের স্টেটমেন্টগুলি আমরা কার্লি ব্রেসের ভিতরে ইউজ করব ইফ এর কন্ডিশনের স্টেটমেন্ট হিসেবে। এটা হচ্ছে আচ্ছা, ইফ শুধুমাত্র স্টেটমেন্ট ইফ ব্লক। এর জন্য ব্লক স্টেটমেন্ট শুধুমাত্র ইফ এর জন্য। আমরা যদি প্রিন্টিং স্টেটমেন্টে দিতে চাই এই ধরনের ব্লক, কোথায়? যে আমরা থার্ড ক্লাসে যে প্রিন্টিং স্টেটমেন্ট যেটা করলাম, ওখানে যদি এরকম ব্লক স্টেটমেন্টটা দিতে চাই, প্রিন্টিং স্টেটমেন্টের পরে তো এরকম ইয়া থাকে না, ব্লক না আনব্লক থাকে আমরা এরকম ব্লক করে দিতে না। চাই, না যেমন না, এইভাবে দেওয়া যাবে না। এটা শুধু ইফ এর জন্য ইউজ করব। এটা ইফ এর জন্য ব্লক। আচ্ছা, কোশ্চেন, এখন আমি যদি এখানে ব্রেস দেই তাহলে কম্পিউটার কি বলবে যে ও একটা আছে, তুমি কার্লি ব্রেস কেন দিলা? মানে সে কি আমাকে বলবে যে এটা এখানে প্রবলেম আছে? বলবে? মাইন্ড করবে? আমি বললাম জাভাকে, জাভা এই কন্ডিশনের স্টেটমেন্ট ব্লক শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত। জাভা বললো ওকে ঠিক আছে। জাভা ভাবছে অনেক বুঝি স্টেটমেন্ট আছে, জাভা দেখলো যে একটা স্টেটমেন্ট। জাভা আমাকে বলবে না যে একটা স্টেটমেন্টের জন্য আবার ব্লক করলা কেন? এটা তো আমি বুঝছি যে এটার স্টেটমেন্ট যে এটা 17 নম্বর ইফ এর যে স্টেটমেন্ট হচ্ছে 18 নম্বর লাইনটা তুমি বুঝছি, কিন্তু তারপরেও আমাদের টেন্ডেন্সি থাকবে, মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে অলওয়েজ ইফ এর পরে একটা কার্লি ব্রেস দিয়ে আমরা এটাকে অটোমেটিক্যালি ব্লক করে দিই, মানে ব্লক হিসেবে লিখি। এখন এখানে একটা স্টেটমেন্টে লেখলেও ব্লক করি, দুইটা স্টেটমেন্টে লেখলে তো ব্লক করতেই হবে। আমরা এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি উইদাউট এনি কার্লি ব্রেস, কোনো সমস্যা নাই। যদি আমি 7 দেই তাহলে কি প্রিন্ট হবে? শুধু সানডে, যে সানডে প্রিন্ট হলো। আর যদি 1 দেই তাহলে কি প্রিন্ট হবে? মানডে উইকডে। হ্যাঁ, সানডে প্রিন্ট করবে না। আর যদি বলে যে এখানে জোর তো রিকোয়ারমেন্টের শেষ নাই না, জো খালি রিকোয়ারমেন্ট দেয় আপনাদের, উইকেন্ড বলে 7 হলে সানডে প্রিন্ট করো আর উইকেন্ড প্রিন্ট করো, তাহলে কি করবো? এখানে আমাকে হেল্প করেন। আরেকটা তাহলে প্রিন্ট করেন। প্রিন্ট করলাম, কি লিখবো? কে জানো উইকেন্ড, রাইট? লিখবো। হ্যাঁ, উইকেন্ড।
হ্যাঁ, এরপরে ওই যে আপনি কার্লি ব্রেস দিয়ে ব্লক করে দেন। কোনটা ব্লক? এই যে আপনার 17 নাম্বার লাইনে, হ্যাঁ জি এখানে ওই কালি যে- বেস দিলাম। এখানে একটা দেন, তারপর না ভাই, এটা ভাই আপনি ক্লোজ কার্লি ব্রেস, ওপেন ওপেনিং কার্লি ব্রেস। ওপেনিং কার্লি বেস দিতে হবে। ওকে হ্যাঁ, তারপর আর আপনি 20 নাম্বার লাইনে ক্লোজিং কার্লি ব্রেস দেন। না 20 নাম্বার লাইনে কেন হবে? এটা 20 নাম্বার দিয়ে Line number 19 19 19 নাম্বার নাম্বার লাইনে লাইনে। পিরিয়ডের পরে 19 নাম্বার এখানে এখানে দেয়া যায়। হ্যাঁ, এখানে দেন। না 20-এর স্টার্টিং এ হবে না কেন না? এই 20 এর স্টার্টিং এ that মানে হচ্ছে মানে নিয়ম কি? নিয়ম হচ্ছে যে কোনো জায়গায় দেওয়া যাবে। কালি ব্রেস, ওপেনিং 19 কালি নাম্বার ব্রেস। লাইনে থাকবে। হ্যাঁ নিয়ম হচ্ছে, আচ্ছা নিয়মটা দেখেন, যে কোনো জায়গায় দেয়া যায়, বাট আমরা তো একটা নিয়মের মধ্যে যাই, কারণ সবাই যে নিয়ম ফলো করে ওয়ার্ল্ডের। হ্যাঁ, আমরা স্রোতের বিপরীতে তো কখনোই যাব না। যেভাবে ওয়েভ যাচ্ছে, টাইডটা যেভাবে যাচ্ছে ওইভাবেই যাব। সবাই যেটা ফলো করে ওইটা আমরা ফলো করব। সবাই ফলো করে Same যে column. স্টেটমেন্টের কার্লি ব্রেস শুরু হয়, ওই স্টেটমেন্টের স্টার্টিং যে লেটারটা থাকে এটা যে কলামে থাকে, আই এখন কোন কলামে? আই হচ্ছে 9 নাম্বার কলামে। এই যে এখান থেকে না 13 লাইন, আর কলাম নাম্বার কত? 9 9 নাম্বার কলামে। তাহলে আই যদি 9 নাম্বার কলামে থাকে, তা আই লাইনের ক্লোজিং কার্লি ব্রেস ফর দিস ওপেনিং কার্লি ব্রেসের জন্য যে ক্লোজিং কার্লি ব্রেসটা হবে এটাও 9 নাম্বার লাইনে কলামে থাকবে। এই দেখেন 9 নাম্বার কলাম, আমি এখানে মাউসটা রাখলাম 9 নাম্বার কলাম, তার মানে ঠিক আছে এটা। আর এটাও ঠিক একই রকম হবে, এটাকেও আমি এন্টার দিয়ে আমি এই 9 নাম্বার কলামের মধ্যে রাখলাম, কারণ এইটার যে ওপেনিং কার্লি ব্রেসের লাইনের স্টার্টিং ক্যারেক্টারটা কোন পজিশন আছে 9 নাম্বার কলামে, তাহলে এটার ক্লোজিং কার্লি ব্রেস হবে 9 নাম্বার কলামে। এই সিস্টেম অফ প্রিন্টএলএন কি করব? এটা এক ঘরে কেন দিকে গেল? ট্যাপ করতে হবে। ট্যাব দেন। ও দুইটা হয়ে গেল, তাহলে কি করব? ব্যাক করব কিভাবে? ব্যাক স্পেস হ্যাঁ না না, ব্যাক না, স্পেস দিলে তো ভাই, হবে, কিন্তু ভাই যে সিলেক্ট করে না শিফট ট্যাব সিলেক্ট করতে হবে না, যেহেতু একটা লাইন সিলেক্ট করতে হবে না, শিফট ধরে ট্যাবে টোকা দিলাম, টোকা মারলাম। ওকে, সামথিং লাইক। এখন আমি যদি 1 দেই তাহলে কি প্রিন্ট হবে? মানডে আর উইকডে। মানডে। কেন? এটা ট্রু। এটা ট্রু হলে এখান থেকে এই পর্যন্ত রান করলো। আর এটা কি ট্রু? ডের ভ্যালু যখন 1, ফলস। ফলস হলে এখান থেকে এই পর্যন্ত রান করবে না। যদি 7 দিই তাহলে কি করবে? উইকডে, সানডে এন্ড উইকেন্ড। এটা কি ট্রু? না ভাই, এটা ফলস। ফলস। যদি ফলস হয় তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত রান করবে না? আপনার ওই কার্লি ডেটা রাইন করবে, হ্যাঁ উইকেন্ডটা রাইট করবে। মানে আমার না, সবার। হ্যাঁ, এই মানডে আর উইকডে তো আমার না, খালি সবাই তো দেখতেছেন। আচ্ছা হ্যাঁ, তাহলে আমার মানে আমাদের কার্লি ব্রেস ওপেনিং থেকে ক্লোজিং কার্লি ব্রেস পর্যন্ত। এক লোক গেছে ডাক্তারের কাছে, বলে যে ডাক্তার সাহেব আপনার এই চোখের নিচে একটু ব্যথা করে, বলে না। হ্যাঁ, ডাক্তার তো অবাক হয়ে গেছে, আমার চোখের নিচে ব্যথা করে, আপনি কেমনে জানেন? বলে আপনার না মানে আমার। ওকে, তো এই তাহলে ওপেনিং কার্লি ব্রেস হচ্ছে এটা, আর ক্লোজিং কার্লি ব্রেস হচ্ছে এটা, রাইট? যদি এটা ফলস হয় গুড জব। তাহলে এখান থেকে এই পর্যন্ত রান করবে না। ফাইন। এখন 7, তাহলে এটা তো রান করলো না, তাহলে কি রান করবে? এটা ট্রু হইলো, তাহলে সে এখান থেকে এই পর্যন্ত রান করবে। দেখি, এক্সেলেন্ট। সানডে, উইকেন্ড। তাহলে আমরা দেখলাম কিভাবে মাল্টিপল কন্ডিশনের মধ্যেও রান করে। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট ব্লক, বাট এটা স্টেটমেন্ট ব্লক না। আচ্ছা, স্টেটমেন্ট ব্লক, তাহলে আরেকটা স্টেটমেন্ট ব্লক না এমন একটা বার করি, যেমন উইকডে, মানডে। যদি টিউসডে হয়, 2 হয়, তাহলে হবে টিউসডে। আর জো চাচ্ছে না এখানে উইকডে লিখতে, ওকে, চায় না, তাহলে আমি কি করবো? এখানে আমি কন্ডিশনটা কোথায় লিখবো? নিচে লিখতে হবে? কন্ডিশন ভাই আপনার প্রিন্ট আউট তো একবারই হবে তাহলে। হ্যাঁ, এটা স্টেটমেন্ট লিখতে হবে। আমি কি এখানে ফাঁকা করে লিখবো নাকি এখানে লিখবো? এখানে না, এখানে কন্ডিশনাল আসার দরকার নাই, তো এমনি ডিরেক্ট লিখতে পারি আমরা। উপরে লিখবো, মাঝখানে? জি জি ভাই, মাঝখানে, কারণ ধরেন যত চাচ্ছে মাঝখানে লিখতে। আচ্ছা, জো চাচ্ছে, হ্যাঁ, প্রিন্ট ইন কনসোল টিউসডে, তাহলে এটা করেন। হ্যাঁ, তাহলে কন্ট্রোল স্পেস দিয়ে টিউসডে দেন। ওকে দিলাম,
কিন্তু এটার আগে কোনো কন্ডিশন আছে? ট্রু হবে, ট্রু জি 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 টু ট্রু, তাহলে ট্রু দিলাম। নিউমারিক আমাদের ট্রু হবে, ব্লক ট্রু দিলাম। হ্যাঁ, আমাদের ব্লক ক্রিয়েট করতে আমি হবে তো রোবট, আপনি যা বলবেন তাই লিখবো। হ্যাঁ বলেন। আগে আগে ব্লক ক্রিয়েট করতে হবে ইন্টিজার ডে 2 এটা দিয়ে একজন বলেন, এটা বেটার হয়। এটা কি ক্রিয়েট করে, ব্লক ক্রিয়েট করতেছি এখন? ইফ দিয়ে যেটা না। লিখতেছি এটা কি ব্লক ক্রিয়েট করি নাকি কন্ডিশন ক্রিয়েট করতেছি? কন্ডিশন। এটা হ্যাঁ, কন্ডিশন আমরা একটা কন্ডিশন ক্রিয়েট করি। হ্যাঁ, কি বলবো? if parenthesis প্যারেনথেসিস open parenthesis then যে ইকুয়াল টু মানে ইকুয়াল বললে হবে, ইকুয়াল ইকুয়াল দুইবার বললেন না, ইকুয়াল বলতে আমরা জাভার বুঝি দুইটা ইকুয়াল ট্রু হবে। টু, তারপরে ক্লোজ প্যারেনথেসিস, ক্লোজিং প্যারেনথেসিস। ওকে, তারপরে আপনার ওই যে আমরা যেহেতু কার্লি ব্রেস দিয়ে আমাদের অভ্যাস করতে হবে, তাহলে আপনি একটা কার্লি ব্রেস দিয়ে দেন। আচ্ছা, কালিবেসটা আপাতত এটার মধ্যে এই কয়েক সেকেন্ডের জন্য আমি দেই না। তো তাহলে একটা আমি এরকম স্টেটমেন্ট করলাম, এটা কয়েক সেকেন্ডের জন্য করতেছি। আমি একটা স্ক্রিনশট নিব। তার মানে যেহেতু এটার মধ্যে কোনো কালিব্রেস নাই, মানে স্টেটমেন্ট একটাই, তাহলে এই স্টেটমেন্টটাকে হচ্ছে ইফ কন্ডিশন স্টেটমেন্ট। এটা কি ব্লক বলতে পারবো? এটা কি ব্লক স্টেটমেন্ট? না, কারণ কালিব্রেস নাই। তাহলে আমরা দেখলাম ইফ কন্ডিশন স্টেটমেন্ট ব্লক আমি বলতে পারি এটাকে, আর এটাকে বলতে পারি ইফ স্টেটমেন্ট কন্ডিশন ব্লক, এটাকে আর এটাকে ব্লক। কিন্তু এটা কি ব্লক? না, এটা ব্লক না। ব্লক হয় যখন নাকি থাকলে ব্লক হবে, রাইট? হ্যাঁ, কালিবেস থাকলে ব্লক হয়। সো ব্লক অ্যাকচুয়ালি ব্লক ইজ লাইক more than one statement মোর দেন ওয়ান স্টেটমেন্টস, এটাকে ব্লক বলি। কালিবেস দেন স্টেটমেন্টস, মাল্টিপল স্টেটমেন্টস, মাল্টিপল, নট ওয়ান or not zero statement. ওয়ান একটা স্টেটমেন্ট হলে এটা ব্লক হবে না। আচ্ছা, আমি যদি একটা স্টেটমেন্টে দেই কিন্তু আমি ব্লকে করে দেই, তাহলে এটা আবার ব্লক হয়ে যাবে। তাহলে ব্লক মানে হচ্ছে মানে স্টেটমেন্ট থাকলেই চলে, এটা মাল্টিপল হোক আর না হোক। এই যে মাল্টিপল হোক বা না হোক, প্লুরাল হোক অথবা সিঙ্গুলার হোক, কার্লি থাকলে এটা ব্লক, স্টেটমেন্ট ব্লক। সো এটাকে বলি আমি স্টেটমেন্ট ব্লক। তাহলে এটা হয়ে যাবে স্টেটমেন্ট ব্লক। এটা আর তখন স্টেটমেন্ট হবে না, এটা হবে স্টেটমেন্ট ব্লক। অ্যাকশন ফিল্ডে কি এরকম একটা স্টেটমেন্টে কালিব্রেস দেওয়া হয়? হ্যাঁ, এটা হলো স্ট্যান্ডার্ড, এটা হলো সবাই গুড প্র্যাকটিস, এটা ভালো প্র্যাকটিস, এটা সবাই ফলো করবেন। মানে কন্ডিশন লেখার পরেই একটা ইয়া দিয়ে দিবেন। এই যে আমি লিখতেছি দেখেন, এটা আপনাকে ইজি করবে। সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কালিব্রেসটা লিখতে হয় না। এই যে কালিব্রেস দেন, দিয়ে এন্টার দিলে সেকেন্ডটা চলে আসবে অটোমেটিক। এই যে অটোমেটিক চলে আসলো, আর অটোমেটিক একটা ট্যাব বানিয়ে নিল। এখন আপনি এইটার যে ইয়াটা আছে ওইটা লিখে ফেলেন। জি, ইফ কি আছে, টিউসডে না, টিউসডে, আর দিস ইজ এ ইফ কন্ডিশন স্টেটমেন্ট। বাট আমি স্টেটমেন্ট লিখতে চাই না, আমি চাই এভাবে লিখতে। তার মানে আমরা এতদিন যা করছি, এতক্ষণ যা করছি, এইভাবে আমরা লিখি না, সাধারণত এক লাইনে লিখি না। কেন? কারণ আমার এখানে দুইটাও স্টেটমেন্ট আসতে পারে, তিনটা স্টেটমেন্ট আসতে পারে। তখন কি আমি এইভাবে করে এই কালিব্রেস দিয়ে অনেক দূরে আরেকটা কালিব্রেস দেবো? না, এটা দেখতে আমার ভালো লাগবে না, এবং এটা কমপ্লেক্স হয়ে যাবে, কোডটা সুন্দর লাগবে না। তো এটার জন্য আমরা কি করি, আমরা একটা ফরম্যাট ইউজ করি, এই ফরম্যাটে লিখি। এখন 10টা স্টেটমেন্ট হইলেও কোনো সমস্যা নাই, আমার তো এন্ডিং আছেই এখানে। look more organized, রাইট। আমরা দুইভাবে ইফ এর স্টেটমেন্ট গুলো লিখতে পারি, ব্লক করে অথবা সিঙ্গেল স্টেটমেন্ট লিখতে পারি। আচ্ছা, যদি এখানে সিঙ্গেল স্টেটমেন্ট থাকে আর যদি এখানে থাকে system.out.println হাই থাকে, তাহলে যদি ডে এর ভ্যালু 2 হয়, তাহলে কি প্রিন্ট হবে আর কি প্রিন্ট হবে না? আপনার এই টিউসডেটা এটা প্রিন্ট হবে, হাইটা প্রিন্ট হবে, টিউসডে প্রিন্ট হবে না। টিউসডে প্রিন্ট হবে যদি, আচ্ছা ডে এর ভ্যালু 2, দুইটাই হবে। ডে এর ভ্যালু 2, তাহলে কি প্রিন্ট হবে? এটা প্রিন্ট হবে আর এটা প্রিন্ট হবে। হবে এইটার জন্য কোনো কন্ডিশন আছে? এটা হবে, এটার জন্য উইদাউট এনি কন্ডিশন এটা প্রিন্ট হইতেছে। তার মানে এটার আগে তো কোনো ইফ নাই। আমি বলতে পারি না যে এইটা এই ইফ এর আন্ডারে, বলতে পারবো? কারণ ব্লক নাই, সেলফ স্টেটমেন্ট। তাহলে আমি যদি দেই 1, তাহলে 1 এর জন্য তো এটা মানডে আর উইকডে প্রিন্ট হবে।
তাহলে ওয়ান এর জন্য এটা ফলস হবে। ফলস হলে কোনটা রান করবে না? টুইসডে রান করবে না, হাই রান করবে। টিউসডে রান করবে না, শুধুমাত্র হাই টুইসডের বাইরে, মানে হাই ইফ এর স্টেটমেন্ট না, হাই আলাদা একটা স্টেটমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট, এর আগে কোনো ইফ নাই। আমি তো আর বলি নাই যে এটার অংশ, বলছি ব্লকের মধ্যে নাই, ব্লক দেই নাই। তাহলে কম্পিউটার কি ভাববে? কম্পিউটার ভাববে যে হাই সেপারেট। এখন ওয়ানের জন্য হাই প্রিন্ট করে বসে থাকবে। ওয়ানের জন্য মানডে উইকডে তো হবেই, হাই প্রিন্ট করে ফেলে। কেন? আমি বললাম না, এটা তো ওয়ান, ডের ভ্যালু তো 2 না, 2 হইলে তুমি হাই প্রিন্ট করতে। তখন বলো না, তুমি তো যদি এটাকে কনসিডার করো যে এটা ইফ এর স্টেটমেন্টের অংশ, ব্লকের অংশ, তাহলে তুমি ব্লক করে দাও না। কেন ব্লক করে দাও? এখন ওয়ানের জন্য হাই প্রিন্ট করবে না, ওয়ানের জন্য মানডে উইকডে করবে। আমরা একটু আগে যেটা দেখলাম, আমরা যদি দুইটাকে মানডে এবং উইকডে একসাথে প্রিন্ট করতে চাই, তাহলে আমি মানডের পরে কার্সারটা তো নিচে চলে আসে মুভ করে এলএন এর কারণে। এলএনটাকে উঠাই দিলে সে মানডে লিখবে এবং কার্সারটাকে এইখানেই রাখবে, তাই না? কনসোলের এইখানেই থাকবে। এবং পরবর্তীতে উইকডে যখন প্রিন্ট করবে তখন এন এর পরে এন এর পরে উইকডে প্রিন্ট হবে। দেখি মানডে উইকডে এটাই। আপনার স্পেস দিলে আবার হ্যাঁ, স্পেস দিলে একটু স্পেস হবে। মানে এটা তো আমরা এখনকার না, আমরা জাস্ট দেখলাম আর কি। এখনকার টপিক হচ্ছে কোনটা ব্লক স্টেটমেন্ট আর কোনটা সিঙ্গেল স্টেটমেন্ট বোঝা। আর ইফ এর আন্ডারে স্টেটমেন্ট কতটুকু, কয়টা নিবে ইফ এর আন্ডারে, এইটাও আমরা বুঝতেছি ব্লক দেখে। বেলাল ভাই বলেন। জি বেলাল ভাই, আমরা 19 নম্বরে যদি আমি একই লাইনে করি, আমি 18 নম্বরে এলএন উঠিয়ে দেব, 19 নম্বরে কি তখন এলএন রাখার দরকার আছে? যদি 18 নম্বরে এলএন উঠাই দিই তাহলে মানডের সাথেই উইকডে প্রিন্ট হবে। আর 18 নম্বরের এলএন উঠাই দিলে উইকডে প্রিন্ট করে কার্সারটা কোথায় থাকবে? এইখানে থাকবে, ওয়াই এর সামনে। তারপরে যখন টিউসডে প্রিন্ট করে, এরপর তার কিছু প্রিন্ট করবে না, তাই না? না, করবে না। তার মানে শুধু প্রিন্ট থাকলে কোনো সমস্যা নাই, একসাথে প্রিন্ট হবে। আচ্ছা, আর তো কোনো প্রিন্টিং নাই, তাই না? না না না, কিন্তু মানডের উইকডের মাঝখানে তো আমি একটা স্পেস দেব। ও স্পেস দিলে কোথায় দিবেন? স্পেসটা এই মানডের পরে দিবেন অথবা উইকডের আগে দিবেন। থ্যাংক ইউ। তাহলে আমরা এটাকে ফুলফিল করতে পারবো। যদি মানডের ভ্যালু এখানে যদি দেয় টিউসডে, আচ্ছা, মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা 7 দিন পুরোটাই লিখলাম না, আমাদের এরকম রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এনি কোশ্চেন? বেলাল ভাই, যদি আমরা মানডে টু সানডে পর্যন্ত মানে ওয়ান আফটার ওয়ান সিকোয়েন্সে লিখতে যাই, তাহলে আমাদের কি ধরনের কমান্ড দিতে হতে পারে? ওয়ানের জন্য যে কমান্ড, মানডের জন্য যে কমান্ড, এই যে এটা মানডের জন্য, এটা হচ্ছে সানডের জন্য। তাহলে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে সবগুলোর জন্য কমান্ড একই, তাই না? ক্যালিব্রেসের ভিতর, ব্লকের ভিতর আমরা উইকডের জায়গায় মানে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে ভাবে ওয়ান আফটার ওয়ান লিখে আপনার ওই ক্যালিব্রেসটা শেষ করব। রাইট। এখন আমরা যদি করি নাম্বার 3, ইফ ডে ভ্যালু ইজ 3 দেন প্রিন্ট, এটাকে করেন। এটাকে করার সময় আমি যদি 2 এর উপরে লিখি, কোনো সমস্যা আছে? ইফ ডে দেন print Wednesday and print weekday. Wednesday and print weekday. এটা 2 এর উপরে গেল, কেন গেল? কোনো সমস্যা আছে? আমি যদি এই 3 ডের ভ্যালু 3 দেই, সে প্রথমে এটা দেখবে এটা ফলস হলে এটা একটাও রান করবে না। তারপরে দেখবে এটা ট্রু হলে এই দুইটা রান করবে। তারপরে দেখবে এটা false, এটা রান করবে না, এটাও false, এটা রান করবে না। Any question? Please run it. Okay. Number 3, Wednesday day value is 3. যদি রান করি তাহলে Wednesday and weekday. Clear? If day equals to 8 or 9, কিছু প্রিন্ট আউট হবে না, রাইট? 8 or 9 মানে? নাম্বার 18 এ day equals to 8 or 9, তখন কিছু প্রিন্ট আউট হবে না।
কারণ কন্ডিশন ম্যাচ করে না। নাম্বার 18 হ্যাঁ বলেন, ডে ইজ ইকুয়াল টু 8 ওকে 8 দিই। 8 দিলে এটা কি ট্রু হবে? না, কোনোটাই ট্রু হবে না। এটা ট্রু হবে, কোনোটাই ট্রু হচ্ছে না, তাহলে এই নামে কোনো কন্ডিশনই নাই। তো 8,7 দিলে ওইটা করলে So না, what is 8,7 দেওয়া যাবে না। excuse me, what is the printing console? What comes to the console if you put print, please? প্রিন্ট ইন কনসোল With this 8 day. উনি বোঝাতে যাচ্ছে যে যদি ডে হিসেবে আমরা 8 ধরি তাহলে প্রিন্ট করলে কনসোলে কি আসবে? কিছুই আসবে না, ওইটাই দেখতে চাচ্ছে যে হ্যাঁ প্রিন্ট হ্যাঁ করলে কি আসবে। আমরা এটাই এখন রাইট, আমরা এখন 8 দিলাম, এখন যদি রান করি তাহলে কি হবে? কি হবে? ডের ভ্যালু কোনো অ্যান্সার আসবে না। এটা ফলস হবে, এটা ফলস হবে, এটা ফলস হবে, এটা ফলস হবে, তাহলে কিছুই আসবে না। মানে মোট কথা হচ্ছে জাভা ফলস স্টেটমেন্ট রান করে না। হ্যাঁ, তো কিছু যদি না আসে তাহলে জিনিসটা কেমন হলো না? মানে কিছু তো বলতে হবে ওকে, তাই না? যে তোমার ভ্যালু ঠিক নাই, ইনভ্যালিড ভ্যালু, এগুলো তো বলতে হবে। Invalid আসবে না? আসবে। আমি আরেকটা ইয়েতে যাই ক্লাসে, wrong value, invalid value, if মাল্টিপল কন্ডিশনটা এখন দেখাতে হবে। নিউ ক্লাস ক্রিয়েট করব ভাইয়া? না, 8 বললে কিছুই আসবে না। কেন আসবে না? কারণ 8 নামে কোনো কন্ডিশন নাই। হ্যাঁ, আমরা একটু আরেকটা ক্লাস তৈরি করি, মাল্টিপল কন্ডিশন। মাল্টিপল কন্ডিশন নামে একটা ক্লাস তৈরি করলাম, এটা হচ্ছে আমার ক্লাস মাল্টিপল কন্ডিশন। ধরেন আমি একটা রিকোয়ারমেন্ট লিখি, ইফ এজ ইজ গ্রেটার, এজ ইজ লেস দেন 12, দেন প্রিন্ট বেবি। তাহলে আমি বলতে পারি প্রিন্ট বেবি, দ্যাট মিনস প্রিন্ট বেবি, বাট কন্ডিশন কি? ইফ তো লিখতেই হবে, আর মাঝখানে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনের মধ্যে লেস দেন পাইলাম অপারেটর, এটা হচ্ছে লেস দেন, আর ভ্যালু হচ্ছে কত? ভ্যালু 12, আর ভেরিয়েবল কি? এইজ ভেরিয়েবল ডিক্লেয়ার করি, int age assigns, oh it's not assigned, it's age less than assigns, yes, assigns কত দিবেন? 10, 12. not 12, 10, ওকে 10। যদি এইজের ভ্যালু কত হয়? 10 হয়। 10 হয়, এখন তো কত? 10। এইজের ভ্যালুকে 10 দিয়ে রিপ্লেস করলাম, তো 10 ইজ লেস দেন 12, এটা কি ট্রু না ফলস? ট্রু। ট্রু হলে কি রান করবে? বেবি রান করবে। বেবি রান করে দেখি, রাইট, ট্রু হতে বেবি রান করলো। ওকে, আমি জো রিকমেন্ড দিছে, আমি রিকমেন্ড ফুলফিল করছি, আমি বলছি জো প্রোগ্রাম ইজ রেডি। তখন জো এজের ভ্যালু কি কি দিয়ে সে টেস্ট করবে যে প্রোগ্রামটা ঠিক আছে কিনা। এর আগে 1 দিলে মানডে প্রিন্ট হইতো, 2 দিলে টিউসডে প্রিন্ট হইতো। জো এখানে আমি কাস্টমাইজ করতে পারতাম না, কিন্তু এখানে এই ইয়াতে জোর অনেকগুলি ডাটা থাকবে। যেমন এর আগের কন্ডিশনে যদি 1 দেই তাহলে 1 প্রিন্ট হলো, 2 দেই 2 প্রিন্ট হলো। তাহলে আমি এখানে কি কি ডাটা দিয়ে আমি টেস্ট করব এটাকে? প্রথমে দিব 1 দিয়ে দেখবো সে কি বিহেভ করে, 1 প্রিন্ট করে কিনা। তারপরে কি ডাটা দিব? 2। তারপরে আর কোন ডাটা আছে? না, ডাটা নেই। হ্যাঁ, 3 4 দিয়ে দেখবো। এইগুলি হচ্ছে ভ্যালিড ডাটা, আর এগুলো হচ্ছে ইনভ্যালিড ডাটা। 3 দিলাম, 4 দিলাম। ইনভ্যালিড ডাটার জন্য সে কোনো মেসেজ দিবে না। আর 1 আর 2 এর নিচেও ডাটা আছে, 0 আছে, -1 আছে। তাহলে 0 এবং -0 আছে, -1 আছে। তো 0 এবং -1 এর জন্য কোনো ডাটা সে প্রিন্ট করবে না, তাই না? এটা কি সবগুলো চেক করার সময় কি করতে হবে যে মানে যে ভ্যালিড থাকবে সেটা দিও? আমি যখনই একটা প্রোগ্রাম করব, আমি নিজে একটা টেস্ট করব, হালকা মানে একটু মানে সারফেস লেভেলের টেস্ট করব, এটা কাজ করে কিনা। যেমন আমি এই প্রোগ্রামটা তৈরি করছি, প্রোগ্রামটা কাজ করে কিনা আমি কিভাবে বুঝবো?
এই প্রোগ্রামে যত নাম্বার আছে এখানে সবগুলো নাম্বার দিয়ে দিয়ে টেস্ট করব যে আর কারেক্ট আউটপুট পাচ্ছি কিনা। সো মানে ভ্যালিড ডাটা দিয়ে। হ্যাঁ, 2 দিলাম, 2 দিলে আমি আশা করতেছি 2 প্রিন্ট হবে। দেখি 2 প্রিন্ট হতেছে কিনা। হ্যাঁ, 2 প্রিন্ট হয়। এটা 1 দিলাম, 1 দিলে কি প্রিন্ট হবে? 1 প্রিন্ট হবে। 1 প্রিন্ট হবে। -1 দিলে তো কিছুই আসবে না। তাহলে আমরা দেখতেছি যে 1 এবং 2 এই দুইটা আমার এই দুইটা ডাটা তো অবশ্যই লাগবে টেস্ট করার জন্য। আরেকটা টেস্ট করার জন্য 1 এবং 2 দিতে পারবো। হোয়াট অ্যাবাউট 0 দিলে আর -1 দিলে? মানে কোনো কিছুই প্রিন্ট হয় না, এটা একটা টেস্টের বিষয় যে হ্যাঁ, যেন কিছু কোনো প্রিন্ট হবে না। তো আমি 1 দিলাম, কি প্রিন্ট হবে? কোনো কিছু প্রিন্ট হবে না, 1 প্রিন্ট হবে। 1 প্রিন্ট হয়েছে। হ্যাঁ। 2 দিলাম, 2 প্রিন্ট হইলো, তাই না? হ্যাঁ। এখন আমি এটাকে কি কি ভ্যালু দিতে পারি টেস্ট করার জন্য? লেস দেন 12, লেস দেন সবগুলো দিতে পারি। লেস দেন 12 এনি ভ্যালু। টেস্ট করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমার প্রোগ্রামটা আমাকে টেস্ট করতে হবে। আচ্ছা, টেস্ট করার জন্য টেস্ট ডাটা কিভাবে ফাইন্ড আউট করবো? আমরা কি 1 to 11 এরকম লিখতে পারি না? হ্যাঁ, পারি। ধরেন আমার টোটাল ওয়ার্ল্ডে এতগুলি ডাটা আছে। ইফ এজ ইজ লেস দেন 12, তার মানে ইফ এজ ইজ লেস দেন 12, তার মানে 12 হচ্ছে, যদি এটাকে ধরি 12, লেস দেন 12 হচ্ছে এখান থেকে লেস দেন 12, যদি এটা 12 হয়, লেস দেন হবে এরপর থেকে, তাই না? এরপর থেকে এটা একটা রেঞ্জ, এটার কোনো শেষ আছে? লেস দেন 12 মানে নেগেটিভ ইনফিনিটি না? হ্যাঁ, নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। তার মানে এটা একটা রেঞ্জ, বিশাল বড়, ভার্টিক্যাল কোনো নাম্বার না। যেমন এর আগে ছিল ভার্টিক্যাল নাম্বার হলো 1, ভার্টিক্যাল 2, যদি 1 হয় তাহলে মানডে, 2 হয় তাহলে টিউসডে, এরকম। এটা হলো হরাইজন্টাল নাম্বারস। এই নাম্বারগুলি অনেকগুলি নাম্বার হতে পারে রেঞ্জের মধ্যে, যেহেতু আছে রেঞ্জের মধ্যে থেকে, যদি রেঞ্জ হয় তাহলে রেঞ্জ থেকে যে কোনো একটা নাম্বার নিলেই হয়। তার মানে আমি যে এখানে 1 আর 2 দিব, রেঞ্জ হলে যে কোনো নাম্বারই প্রিন্ট হইতে পারে, মানে ইউজ করতে পারি, এবং এই রেঞ্জ থেকে একটা নাম্বার পিক করলেই আমার টেস্ট হয়ে যাবে। যেমন আমি এটাকে টেস্ট করতে পারি রেঞ্জ থেকে, মানে 11 থেকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যে কোনো নাম্বার, তাহলে কি লিখতে পারি? -5 দিয়ে দেখি কাজ করে কিনা। -5, সেভ, এক্সিকিউট। -5 দিলেও বেবি প্রিন্ট করে, কেন? লেস দেন 12। বাট এইটা কি ভ্যালিড -5? না, -5 কোনো ভ্যালিড না, ভ্যালিড না, সেটা ভ্যালিড না, রাইট। এটা কি ইমপ্যাক্ট ফেলবে কোনো? না, ইম্প্যাক্ট ফেলবে না। তবে আমরা টেস্ট করতে পারি, যদি কোনো ইউজার ভুলে -5 দেয়, তাহলে সে যাতে ওকে যাতে বলে যে এটা ইনভ্যালিড, হ্যাঁ, কারণ ইনভ্যালিড যাতে বলে। এই ধরনের বয়সে তো কেউ থাকে না নরমালি। না, এই ধরনের এই স্তর মাইনাস হতে পারে না। তো আমরা ভ্যালিড ডাটাগুলি আমি নেই, মানে ভ্যালিড ডাটাগুলো 11, 10, 10, 9, যেহেতু এটা রেঞ্জ, তার মানে রেঞ্জের থেকে একটা নাম্বার দিলেই হবে। যেমন 6 দিলিস, 1 থেকে 11 পর্যন্ত সব ডাটাই যেন তার টেস্ট হয়ে গেল। রেঞ্জের থেকে একটা ডাটা নিতে হয়। আচ্ছা, তাহলে আমি এই যে এক লাইনে যে লিখলাম, এক লাইনে কেন লিখলাম, এটাকে 2 লাইনে লিখি। কার্লি ব্রেস দিয়ে। হ্যাঁ, Excuse me, sir, fraction, any fraction, baby age is 5.5. If the baby's age is 5 years and 6 months. না, ফ্র্যাকশন হবে না, কারণ এইজ তো ইন্টিজার টাইপের, তো ভ্যালু আমি ফ্র্যাকশন দিতে পারবো না। প্রিন্ট বেবি, এখন রিকোয়ারমেন্ট চেঞ্জ হলো, আনলেস প্রিন্ট অ্যাডাল্ট, নট বেবি। যদি যদি হয়, বেবি যদি প্রিন্ট হয়, মানে যদি এটা না হয়, আনলেস প্রিন্ট নট বেবি, তাহলে কি করব? এটা হচ্ছে 12, তার মানে ভ্যালিড ডাটা হচ্ছে 0-র নিচে, 12-এর নিচে। এটা হচ্ছে ভ্যালিড ডাটা, 12-এর নিচে যেটা আছে এটাই হচ্ছে বেবির এইজ। আনলেস মানে যদি এইজ 12-এর নিচে না হয়, এটাই হচ্ছে আনলেস। আনলেস মানে রেস্ট অফ দ্য কেসে, এর বাইরে যা আছে এইজের ভ্যালু, ওই কেসে কি হবে? আনলেস বলতেছে নট বেবি, প্রিন্ট করার জন্য নট বেবি। তার মানে আনলেস হচ্ছে
আনলেসের ইয়ার জায়গাটা কোনটা, এই পাশে না? 12 থেকে উপর দিকে, হ্যাঁ 12 থেকে 12 থেকে উপর হ্যাঁ, দিকে। আনলেসটা এখানে ব্যবহার হয়েছে যদি আমরা বেবিকে প্রিন্ট না করতে চাই, রাইট? বেবিকে না, মানে যদি এইজ এর ভ্যালু 12 এর নিচে না থাকে, 12 এর উপরে হলে সেটা আমরা হ্যাঁ, আনলেস নট এটা হচ্ছে এইজ ইজ লেস দেন 12, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। মানে এটা এই, রেঞ্জ হ্যাঁ এই একটা রেঞ্জ হচ্ছে এটা, এইজ ইজ লেস দেন 12, মানে এইখান থেকে, রেঞ্জের মধ্যে পড়বে না, না পড়লে প্রিন্ট হবে না। মানে এইখান থেকে এই পর্যন্ত মনে করেন যতটুকু যাওয়া যায়। হ্যাঁ, আমরা তো নেগেটিভ ধরবো না, 0 পর্যন্ত ধরে রাখেন। তার মানে এইজ এর ভ্যালু হচ্ছে এটা কত, 20, এইজ এর ভ্যালু হচ্ছে এইজ ইজ লেস দেন 12, এটা হচ্ছে এইজ। আচ্ছা, আনলেস এর ভ্যালু শুরু কোনটা? 12 কি আনলেস? 12 itself? নো নো 12 itself, 12 নিজে কি আনলেস এর মধ্যে পড়ে? Yes. হ্যাঁ, বলতেছে 12 নিচে, তার মানে 12 নিচে মানে 12 হয়, এটা যদি 12 হয় 12 হয়। আমি বললাম যে 12 নিচে যা আছে সবাই বেবি, তার মানে বেবি হচ্ছে এটা না, বেবি। আর আনলেস যদি তাদের এইজ 12 নিচে না হয়, যাদের এইজ 12 নিচে না, তার মানে 12 উপরে, এটা না আনলেস? হ্যাঁ 12 থেকে শুরু। তাহলে কি 12 ইনক্লুডেড আনলেস? 12 ইনক্লুডেড। তার মানে এখান থেকে শুরু না, এখান থেকে শুরু। তাহলে আনলেস কাজটা করবে ইনক্লুডিং বেবি, এই যে বেবির উপরে 12 এর উপরে মার্কটা করলাম, আনলেস হচ্ছে এখান থেকে শুরু। বেসিক্যালি 13 থেকে শুরু হবে, 13 14 13 কি 13 থেকে? কেন? 12 থেকে, আই এম সরি। 12 থেকে হ্যাঁ 12 থেকে, 12 ইটস ইনক্লুডেড। ওকে, 11 থেকে বেবিটা শুরু হবে। তার মানে এইজ ইজ গ্রেটার দেন 12 or equal to 12, তাই না? yes হ্যাঁ রাইট। Here unless age is greater than or equal to 12, তাই না? এটিকে বলতেছে আমরা আনলেস। যদি এইভাবে দেই তাহলে আমি এই রিকোয়ারমেন্টটা আমার ফুলফিল করব কিভাবে? এটা লেখার আগে আমার পিকচার ছিল এটা, আর এই রিকোয়ারমেন্ট দেওয়ার পরে আমার পিকচার কি হবে, মানে সোর্স কোড কি হবে? আনলেস যদি এটা না হয় তাহলে প্রিন্ট করো SYSO নট বেবি, নট বেবি, আনলেস। কিন্তু জাভা বলতেছে আনলেস, এলস, এগুলি তো সিনোনিম। যারা তৈরি করছে, আনলেস এর আরেকটা সিনোনিম আছে এলস। ওরা বলছে আনলেস তো লেটার অনেক বেশি, তো এলস 4টা লেটারে হয় আর আনলেস হয় 6টা লেটারে। তো আনলেসের চেয়ে এলসটা বেশি ইজি লেখা। তো এখানে আনলেস না বলে আমরা দেই এলস, ব্যতিরেকে কিংবা অন্যথায় কিংবা বাংলা যেটা এলস। যদি এটা ট্রু না হয় তাহলে এটা কাজ করবে, আর যদি এটা ট্রু হয় তাহলে এটা কাজ করবে। যদি এটা ফলস হয় তাহলে এটা কাজ করবে? কাজ করবে না। ফলস হলে, এটা যদি ফলস হয় তাহলে কোনটা কাজ করবে? নিচেরটা এলস কাজ করবে। ওকে, তাহলে আমি এখানে যাই। এখন আমি এইজের ভ্যালু দিলাম 5 দিলে কি প্রিন্ট করবে? বেবি। বেবি প্রিন্ট করবে। বেবি। দেখি, আমি এইজের ভ্যালু দিলাম 19 দিলে কি প্রিন্ট করবে? নট বেবি। ওকে, হোয়াট অ্যাবাউট 12? নট বেবি। নট বেবি। কেন? কারণ এখানে তো আর ইকুয়াল নাই। এখানে ইকুয়াল থাকলে হয়তো আসতো বেবি, 12 আসতো বেবি, আপ টু 11 থেকে হ্যাঁ, শুরু। আর 13 আসলে আসতো নট বেবি। বাট আমি তো এখানে তাহলে রং করছি, কারণ আমি যে এখানে শুধু লেস দেন আছে, লেস দেন 12, তাহলে মানে লেস দেন 12 দিছি। তার মানে 13 আসলে আসতো নট বেবি, 12 আসলে আসতো কি? নট বেবি। নট বেবি। নট বেবি। তাহলে এলস এর মানে কি? হিয়ার এলস মিন্স রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে যত এইজ আছে সব এইজের জন্য এটা প্রযোজ্য, মানে এটার বাইরে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। 12 এর নিচে যে ওয়ার্ডগুলি আছে, 12 এর নিচে যে নাম্বারগুলি আছে এটার জন্য তো বেবি। আর 12 কিংবা 12 এর উপরে যত নাম্বারই থাকুক ওয়ার্ল্ডে সবার জন্য এটা প্রযোজ্য। এলস মিন্স রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ভ্যালু। এলসটাকে কি আমরা ইফ কন্ডিশন বলবো নাকি এলস কন্ডিশন বলবো?
এই পুরো স্টেটমেন্টের নাম হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। এবার একটা কমপ্লেক্স সিচুয়েশনে আসেন। ধরেন রিকোয়ারমেন্ট, আমরা এটা করেই ব্রেকে যাব। রিকোয়ারমেন্ট হচ্ছে ইফ এমপ্লয়ি is patient is less than 12 then print baby। এটা বেবি বেবি দুটা এক হয়ে যায় না? তো ইফ ডে ভ্যালু is less than 5 then print weekday। এটা করেন। তো প্রিন্ট উইকডে এটাকে করি সিস্টেম আউট মেন্টালেন উইকডে। এটা কখন করবে? কন্ডিশন কি? ইফ কন্ডিশন লেখেন, কি হবে কন্ডিশন? Day is less than 5. এক্সেলেন্ট। তারপরে এখানে কি দিবেন? Declaration statement দিব int day int day assignment দিব day equals to 5 or any ভ্যালু। হ্যাঁ, yeah একটা কোশ্চেন 5 এ হইতে হবে এমন না, any ভ্যালু বলেন। সেটা হচ্ছে আমরা যখন এই যে ইফ স্টেটমেন্টে আমরা ভ্যারিয়েবলের ভ্যালু ডিক্লেয়ার করছি, কিন্তু এলস স্টেটমেন্টে আমরা কোনো মানে ভ্যারিয়েবলের কোনো কিছু মানে ডিক্লেয়ার করি নাই। যেমন যে এটার মধ্যে কোনো ভ্যালু লাগে না, মানে কারণ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে কি, বাকি যা আছে সব 12 নিচে তো গেলে এটা বেবি, আর 12 কিংবা 12 কিংবা 12 এর উপরে যা কিছু আছে সবই নট বেবি। এই কারণে কোনো কন্ডিশন লাগে না। আচ্ছা, যদি ডে ভ্যালু লেস দেন 5 হয় দেন প্রিন্ট উইকডে। তার মানে আমি যে কোনো ভ্যালু দিতে পারি, 1 দিলে বলবে প্রিন্ট উইকডে, এই যে উইকডে। 2 দিলে, আচ্ছা এখানে আমি একটা প্রিন্ট লাইন একটা লাইন টেনে দেই যাতে বোঝা যায় দুইটা আলাদা প্রোগ্রাম। উইকডে প্রিন্ট করলো, ফাইন। তাহলে আমি যদি এখন ডে এর ভ্যালু -1 দেই, তাহলে কি প্রিন্ট করে? উইকডে। -1 আবার উইকডে কেমনে হয়? তাহলে রং। জো বললো যে না আসলে আমার একটু রং হয়েছে, আমি ডে ভ্যালু ইজ লেস দেন 5 এটা বলবো না, ডে ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 এন্ড। আচ্ছা, এটা আমি এখন শুরু করতেছি না, এটা আমি ব্রেকের পরে শুরু করবো, কারণ সময় নাই, 5 মিনিট পরে ব্রেকে যাব, 6 মিনিট পরে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন এলস এর? এটার মধ্যে থাকি এই পর্যন্ত। এলস কিভাবে হইলো? এলস মানে আনলেস। এলস মানে হচ্ছে আনলেস, যদি আমার মানে যদি আমার এই ভ্যারিয়েবলের এই এজ 12, if age is less than 12 then print baby, unless that means less than 12 না হয়, unless অথবা else less than 12 না হয়, হইলে তো এটা প্রিন্ট করলো, এটা প্রিন্ট করবে না, আর না হইলে প্রিন্ট করবে else এর স্টেটমেন্ট। এটাকে বলে else স্টেটমেন্ট। সবাই একটু নোট করেন, এটা হচ্ছে else স্টেটমেন্ট। আর এটাকে আমি কি বলে? if স্টেটমেন্ট। if condition is true then print if statement, and when if condition is false then print কার স্টেটমেন্ট? else statement। else স্টেটমেন্ট। এটা মেমোরাইজ করেন। এনি কোশ্চেন? হ্যাঁ, আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল বলেন। যে এখানে ইফ এর ক্ষেত্রে মানে যদি স্পেসিফিক এক্সাম্পলটা ধরি, এইজ তো কখনো নেগেটিভে হয় না, তো এরকম কি কিছু সেট করা যায় যে মনে করেন 0 থেকে 12 ওইটার মাঝখানে হলে বেবি দিবে? কেন অবভিয়াসলি এইজ রাইট। এটা আমরা যাব ব্রেকের পরে। হ্যাঁ জি, আচ্ছা ঠিক আছে, সরি। এখানে কারো কোনো কোশ্চেন? কেউ একজন বুঝাই দিতে পারবেন ইফ কি আর এলস কি? কে পারবেন? জি ম্যাম বলি। বলেন। ইফ স্টেটমেন্ট হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের যেই ভ্যালু, যদি সেই ভ্যালুটা ট্রু হয় সেই অনুযায়ী আমাদের প্রিন্ট হবে, যেখানে আমরা বেবি লিখছি। আর এলস স্টেটমেন্ট হচ্ছে যদি আমাদের এই ভ্যারিয়েবলের যে ভ্যালু সেটা যদি সাথে ট্রু না হয়, মানে ওটার সাথে যদি এটা ফলস হয়, কোনো স্টেটমেন্ট আমরা প্রিন্ট করি মানে লিখে রাখি, সেটা তখন হচ্ছে ওই স্টেটমেন্টটা প্রিন্ট হবে, যেমন নট বেবি। যদি আমাদের ভ্যারিয়েবল 12 সাথে যদি আমাদের স্টেটমেন্টের কোনো মিল না থাকে, সেই ক্ষেত্রে এলস স্টেটমেন্ট আমরা ইউজ করব, যে ওইটার
ওইটা ব্যতীত ইফ কন্ডিশনের ব্যতীত অন্য কিছু যখন আসবে তখন আমরা হচ্ছে এলস স্টেটমেন্টে আকারে প্রিন্ট করব। ওকে, হ্যাঁ আপনার ইয়েগুলি ঠিক আছে। আর একটু মানে শর্ট, বিশালভাবে বলতে পারি না, হ্যাঁ but রাইট রাইট, এই মানে কনসেপ্ট ঠিক আছে, তাই না? আরেকজন বলেন। ভেরি গুড, আমি কি বলবো? বলেন। এখানে যেটা দেওয়া আছে, আমাদের যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে যে আমাকে এত একটা রেঞ্জের মধ্যে হয়তো কিছু প্রিন্ট করতে হবে, তাহলে ইফ এর মাধ্যমে আমরা ওই কন্ডিশন দিয়ে ওইটা প্রিন্ট করতে পারবো। আর এলস এর নিয়মটা হলো ইফ এর কন্ডিশনের বাইরে যা থাকবে ওগুলো হলো এলস দিয়ে আমরা এক্সেলেন্ট, প্রিন্ট করব। ইফ কন্ডিশনের বাইরে যা আছে ওইটা হচ্ছে এলস। এটা হচ্ছে কি পয়েন্ট, ইফ কন্ডিশনের বাইরে যা আছে। ইফ কন্ডিশন কোনটা, লাইন নাম্বার কত, 15? এর বাইরে যা আছে, এর বাইরে হবে কখন, যখন কন্ডিশন ট্রু হবে তখন কি এর বাইরে, নাকি ফলস হলে? রাইট, ফলস হলে, ফলস হলে এর কন্ডিশনের বাইরে। এক্সেলেন্ট, আরেকজন বলেন। এলস এর নিচে যদি আপনি ইফ দিয়ে তারপর যে কন্ডিশনটা দেন, ওইটাও তো আপনি যখন এলস এর পরে আমি যদি একটা দেই যে এলস ইফ, হ্যাঁ মানে এলস এর পরে আমি আরেকটা স্টেটমেন্ট লিখি, এলস ইফ is greater than or equal to 12, তাহলেও হয়। হ্যাঁ হয়, এই যে হয়। কিন্তু প্রথম কথা হলো আমার এখানে রিকোয়ারমেন্টের মধ্যে কিছু বলা নাই কন্ডিশন, শুধু বলা হয়েছে আনলেস প্রিন্ট ইয়া। তাহলে আমি এই কন্ডিশন কোথায় পেলাম? এটা আমি নিজে মেক করছি। হ্যাঁ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমার যেহেতু আনলেস বলছে, তার মানে এই কন্ডিশনের বাইরে যা আছে, মানে এই কন্ডিশন যখন ফলস হবে তখনই এটা কাজ করবে। তাহলে আর আমার এই 2টা লাইন লেখার কোনো দরকার নাই। এটা মনে হচ্ছে যেন এটা লাইনটা না লিখলেও চলবে, এক্সট্রা হয়ে যায়। এক্সট্রা হয়ে যায়। যে আপনার যেটা আমাকে কমেন্ট করছে, হ্যাঁ, প্রিন্ট বা বেবি আর নট বেবি, দ্যাটস হোয়াট আই হ্যাভ টু ডু এলস দিন। কারেক্ট, নট বেবি অর প্রিন্ট বেবি। এটা মানে আনলেস মানে হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ভ্যালু, মানে কার সাপেক্ষে, মানে রিলেটিভলি এই ভ্যালুর থেকে এর বাইরে যত ভ্যালু আছে, লেস দেন 12 এর যে ভ্যালুগুলো আছে, এর বাইরে যত ভ্যালু আছে, তার মানে 12 and 12 এর উপরে যত ভ্যালু থাকবে, এটাই হচ্ছে এলস। এটা লিখতে হবে না, কিন্তু এটা হিডেন, এটাই বুঝায়, এটা লিখতে হয় না কন্ডিশনটা, এটা হিডেন থাকে। এলস মানে এই কন্ডিশনের বাইরে, বাইরে মানে উল্টাটা। আরেকজন বলেন, বুঝান, কে বলবেন? আরেকজন বলার পরে আমরা ব্রেকে চলে যাব। কে বলতে পারেন? এনিবডি? আমি কি জিজ্ঞাসা করব? একজন নাম দিয়ে বলে ফেলেন। কেউ আছেন যে একটু গ্রে আছে, এখনো বুঝতে সমস্যা হচ্ছে? সবকিছু বলা হয়ে গেছে আসলে, মানে ডিটেইল। আচ্ছা, তো বুঝতে সমস্যা হচ্ছে এই পর্যন্ত যা কিছু হইলো, বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা? সো আমরা যতক্ষণ বিগিনিং অফ দ্য ক্লাস যতক্ষণ আপনি ইফ দিয়ে আপনি যত কিছু বুঝাইছেন, ওই ইফ এর পরে প্রিন্ট যত কিছু করছেন, ওইটার স্টেটমেন্ট আসছে। এখন যা বুঝেছেন এলস দিয়ে 2টার স্টেটমেন্ট যেন আসে একসাথে। হ্যাঁ, মানে ইফ এর কন্ডিশন ট্রু হইলে তো এক ধরনের ইয়া, আর কন্ডিশন ফলস হলে মানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ইফ কন্ডিশনের বাইরে যত কন্ডিশন আছে সবগুলি পরে এখানে আমরা নতুন করে কন্ডিশন লিখতে হবে না, শুধু এলস লিখলেই ইফ কন্ডিশনের বাইরের গুলি বোঝা যাবে, আসা যাবে, আমরা দেখতে পারবো এখন। এইবার ক্লাস কুইজ। আমি যদি এখানে স্টেটমেন্ট ব্লক দেই আর এখানে যদি স্টেটমেন্ট ব্লক দেই, তাহলে অ্যান্সারে কোনো সমস্যা হবে না? যদিও এটাই পারফেক্ট স্ট্যান্ডার্ড নিয়ম হলো এটা এইভাবে করা, আমার কোনো সমস্যা হবে না। সমস্যা হলে তো রেড সাইন দেখাইতে। এটা এলস মানে as if we use like this statement, if age is greater than or equal to 12, তাহলে এই স্টেটমেন্টকে বলে if else স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে যদি কন্ডিশন, if else স্টেটমেন্টে যদি কন্ডিশন ট্রু হয়, তাহলে if স্টেটমেন্ট রান করবে, if স্টেটমেন্ট ব্লক রান করবে, then if স্টেটমেন্ট ব্লক will execute। একটু ঠিক করেন, আমি একটু রিরাইট করছি। আর যদি ফলস হয়, then else statement block will execute।
ভাইয়া আচ্ছা, একটা ছোট কোশ্চেন ছিল। বলেন। তাহলে আমরা ইফ আর এলস তো কন্ডিশন দুটো অ্যাকচুয়ালি একসাথে কাজ করছে, মানে ইফ যদি ট্রু হয়, মানে ইফ যদি ট্রু না ফলস হয় তাহলে এলস কাজ করবে। তাহলে আমরা যদি কার্লি ব্রেসেস দিয়ে ব্লক করে দেই তাহলে দুটো আলাদা হয়ে যাবে না? হ্যাঁ, এই দুটো তো আলাদাই, স্টেটমেন্ট ব্লক আমি তো আমি এই আলাদাই। কোশ্চেনের সাথে অ্যাড করে দিই ইফ ভাইয়া, আর সেটা এলস তো হচ্ছে একটা আরেকটার মানে সাথে কাজ করতেছে, মানে ইফ যদি হ্যাঁ ফলস হয় তাহলে এলস কাজ করবে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি কি কোনো যদি সমস্যা হবে? এটা যদি ট্রু হয় তাহলে শুধুমাত্র এটা রান করবে, এটা রান করবে না। হুম হুম। এটা ট্রু আমি হলে একটু অ্যাড করতে চাই এটা রান এখানে, সেটা করবে হচ্ছে আর এটা রান করবে না। আচ্ছা, এক মিনিট, আপনার কার্লি আর ব্রেসটা যদি উল্টা পাল্টা তাহলে কি হবে? একটা মিনিট, যদি আচ্ছা। এটা ফলস হয় তাহলে এটা রান করবে না, এলস করবে। এটা করবে। হ্যাঁ বলেন। যদি আমি কার্লি ব্রেসটা ফুল দিয়ে দিই, টোটাল ইফ থেকে শুরু করলাম একদম এল সহ, হ্যাঁ এটা উঠিয়ে দিয়ে এখন যদি করি তাহলে কি এটা পসিবল না? না, পসিবল না, এরর দিবে, বলবে যে এটা স্টার্ট করছেন ইফ ব্লকের কার্লি ব্রেস স্টার্ট করছেন কিন্তু এন্ড করেন নাই, না করেই এলস বসাই দিয়েছেন, বলবে এটা এন্ড করেন এখানে। তার মানে হচ্ছে প্রত্যেকটা কন্ডিশনের জন্য আপনার কার্লি ব্রেসটা আলাদা আলাদা। হ্যাঁ, ইফ এবং এলস এর জন্য কার্লি আলাদা। ব্রেস গুলি ব্লকটা আলাদা আলাদা ব্লক। ওকে, ভাইয়া প্রত্যেকটা কন্ডিশনের জন্য আলাদা আলাদা কার্লি ব্রেস ইউজ করব। মানে ইফ এর জন্য আলাদা ইফ এর জন্য ব্লক, আলাদা, এলস এর জন্য আলাদা ব্লক। ওকে, তাহলে আমরা একটা ব্রেক নেই, 1 আওয়ারের ব্রেক থেকে আমরা দেখবো কিভাবে মাল্টিপল কন্ডিশন লেখা যায়, একসাথে দুইটা কন্ডিশন, তারপরে ছুটি।